হুম, তাহলে আগে মঙ্গলাচরণ করা হোক। ওম বন্দে গুরুম শিবম সাম্বম দক্ষিণামূর্তিমব্যয়ম যদ্বন্দনেন মন্দোপি বিন্দেত গুরুসমানতাম বাক্যকারম বররুচিম ভাষ্যকারম পতঞ্জলিম পাণিনিম সূত্রকারঞ্চ প্রণতোস্মি মুনিত্রয়ম। তাহলে আগে আমরা আগের দিন ষষ্ঠী বিভক্তি অর্থ প্রকরণ পড়ছিলাম। সেটা কিছু সূত্র ছেড়ে দিয়েছি, সেগুলো সেরকম ভাবে দরকার নেই, একটাই উদাহরণ আছে, বেশি প্রয়োগে আসে না বলে। আজ হচ্ছে সপ্তমী বিভক্তি প্রকরণ শুরু হবে। সপ্তমী বিভক্তি অর্থ প্রকরণ। সপ্তমী বিভক্তির কি অর্থ আর কোথায় সপ্তমী বিভক্তি হয় সেই বিষয়ে এই বিভক্তি প্রকরণ শুরু হয়েছে। আচ্ছা, আগের দিনে এই অধিকরণ বাচিনশ্চ এটা নিয়ে কেউ জিজ্ঞেস করেছিলেন? তিনি আছেন কি? হুম, এখন আসেননি তাই তো? আচ্ছা, তাহলে এখন পড়ছি, তখন ওটা পরে বলা হবে। তাহলে আজ প্রথম সূত্র আছে আধারোধিকরণম। হুম। হুম, হ্যাঁ, শোনা যাচ্ছে না? হ্যালো? এর আপনার কথা শুনতে পাচ্ছি। মনে হয় জয়শ্রী বলেও কিছু বলছিল, মিউটে আছে এখন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে आधारोऽधिकरणम् এই সূত্র, एतत् सूत्रम् अस्माभिः अद्य पठनीयमस्ति। अत्र आधारः अधिकरणमिति सूत्रगतपदच्छेदः भवति। अतः दृश्यते सूत्रे द्वे पदे स्तः। तत्र आधारः इति प्रथमान्तम्, अधिकरणमित्यपि प्रथमान्तमस्ति। एवम् एतत् संज्ञासूत्रं भवति। तत्र कारके इति एकम् अधिकारसूत्रमस्ति, तत् अत्र अधिक्रियते। कारक इत्यत्र अस्माभिः दृष्टमस्ति प्रथमार्थे सप्तमी अस्ति, अतः कारक इत्यस्य कारकम् इत्यर्थः। अत्र क्रियायाः इत्यस्य अध्याहारः भवति, यतोहि कारकं नाम क्रियाजनकम्, अतः क्रियायाः इति पदस्य अध्याहारः क्रियते। ततश्च सामान्यतया क्रियायाः आधारः कारकसंज्ञः सन् अधिकरणसंज्ञो भवति इति सूत्रार्थः आयाति। सामान्यतया कः सूत्रार्थः भवति? क्रियायाः आधारः कारकसंज्ञः सन् अधिकरणसंज्ञो भवति। एवं खलु? तर्हि क्रियायाः आधारस्य प्रागेव अस्माभिः तत्र स्वतन्त्रः कर्ता इति सूत्रेण कर्तृसंज्ञा विहिता, किञ्च कर्तुरीप्सिततमं कर्म इति सूत्रेण कर्मसंज्ञा विहिता अस्ति। अतः क्रियायाः यः आधारः तस्य कर्तृसंज्ञा किञ्च कर्मसंज्ञा विहिता अस्ति। अतः क्रियायाः आधारस्य अधिकरणसंज्ञा पुनः भवितुं नार्हति। कुतः? यतोहि अस्मिन् कारकप्रकरणे एकः नियमः अस्ति, एकस्य एका एव संज्ञा भवति। एकस्य एका एव संज्ञा भवति। अतः क्रियायाः आधारस्य कर्तृसंज्ञा विहिता अस्ति, अतः तस्यैव पुनः अधिकरणसंज्ञा भवितुं नार्हति। एवम् अतः एव सूत्रे साक्षात् क्रियायाः आधारः न विवक्षितः, किन्तु क्रिया तत्र द्विविधा अस्ति, व्यापाररूपा किञ्च फलरूपा। व्यापाररूपा किञ्च फलरूपा। तत्र व्यापाररूपक्रियायाः आश्रयस्य कर्तृसंज्ञा भवति, फलरूप व्यापारस्य फलरूपक्रियायाः आश्रयस्य आधारस्य कर्मसंज्ञा भवति। एवम् अत्र साक्षात् क्रियायाः आधारस्य कर्तृसंज्ञा किञ्च कर्मसंज्ञा विहिता एव अस्ति इत्यतः साक्षात् क्रियायाः आधारः न विवक्षितः, किन्तु कर्तृद्वारा एव
कर्मद्वारा एव क्रियायाः आधारः विवक्षितः अस्ति। अतः सूत्रार्थः भवति कर्तृकर्मद्वारा तन्निष्ठक्रियायाः आधारः कारकसंज्ञः सन् अधिकरणसंज्ञः भवति। अधिकरणसंज्ञः भवति एवं नाम कर्तृद्वारा कर्तृनिष्ठक्रियायाः आधारः कारकसंज्ञः सन् अधिकरणसंज्ञः भवति। कर्मद्वारा च कर्मनिष्ठक्रियायाः आधारः कारकसंज्ञः सन् अधिकरणसंज्ञः भवति इति सूत्रार्थः समायाति। सूत्रार्थः अवगतः सर्वैः? হ্যাঁ স্যার, মানে কর্তৃ আর কর্মের দ্বারা ওই তার ক্রিয়ার আধার হচ্ছে সপ্তমীতে হবে, অধিকরণ হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, যেমন ক্রিয়া এখানে সামান্যভাবে সূত্রের অর্থ কি আসছিল যে আমরা দেখলাম ক্রিয়ায়াহ আধারः, ক্রিয়ার যেটা আধার তারই অধিকরণ সংজ্ঞা প্রাপ্ত হচ্ছে। এখন ক্রিয়ার আধারের তো অধিকরণ সংজ্ঞা আগেই কর্তৃ সংজ্ঞা অথবা কর্মসংজ্ঞা বিহিত হয়ে গেছে। তাহলে এই কারক প্রকরণে একটা নিয়ম আছে, বললাম যে একজনের একটাই সংজ্ঞা হবে, একজনেরই দুটো সংজ্ঞা হবে না। ঠিক আছে, এই জন্যে আমরা যখন সূত্রের অর্থ করছি সেখানে পর্যায়ে একসঙ্গে কিন্তু বলছি না, আগে কারক সংজ্ঞা হচ্ছে তারপরে অধিকরণ সংজ্ঞা হচ্ছে, যেহেতু একজনের একটাই সংজ্ঞা হবে এককালীন। এই জন্যে ক্রিয়ার যেটা আধার সেই আধারের তো কর্তৃ সংজ্ঞা আর কর্মসংজ্ঞা হয়ে গেছে। এই জন্য সাক্ষাৎ এখানে ক্রিয়ার আশ্রয় বলতে চাইছে না, কর্তার দ্বারা যেটা ক্রিয়ার আশ্রয়, মানে মাঝে কর্তা থাকবে, যেমন কর্তাতে ব্যাপার থাকছে আর সেই কর্তা ঘরে থাকছে, তাহলে ব্যাপারও তো ঘরে আছে পরম্পরা সম্বন্ধে, সেখানে কর্তৃর দ্বারা আছে, কর্তার দ্বারা আছে, তাই তো? সেটাই বলা হচ্ছে যে কর্তৃর দ্বারা কর্তৃনিষ্ঠ ক্রিয়ায়াः আধারः। ঠিক তেমনি কর্ম দ্বারা, কর্মে কি কি ক্রিয়া আছে? ফলরূপ ক্রিয়া কর্মতে আছে, যেমন তণ্ডুলম পচতি, তণ্ডুলম পচতি, এখানে তণ্ডুল হচ্ছে কর্ম, সেখানে কি রকম ক্রিয়া আছে? ফলরূপ ক্রিয়া আছে। তাহলে সেই ফলরূপ ক্রিয়ার সাক্ষাৎ আশ্রয় যেটা, সেটা হচ্ছে তণ্ডুল, তার কর্মসংজ্ঞা হচ্ছে। তণ্ডুল যেখানে আছে কটাহে বা হাড়িতে, সেখানেও তো ওই পরম্পরা সম্বন্ধে ফলরূপ ক্রিয়া কটাহতে বা স্থলিতে আছে। তো সেরকম ভাবে কর্তৃদ্বারা কর্তৃনিষ্ঠ ক্রিয়ায়াः আধারः কারক সংজ্ঞা, আধারের কারক সংজ্ঞা আর অধিকরণ সংজ্ঞা হবে। ঠিক তেমনি কর্ম দ্বারা কর্মনিষ্ঠ যে ক্রিয়া, সেই ক্রিয়ার আধারেরও অধিকরণ সংজ্ঞা হবে। এই অধিকরণে সপ্তমী বিভক্তির বিধান হয়। সেই সপ্তমী বিধায়ক সূত্র এখন আমাদের আসছে। সপ্তমী অধিকরণে চ, কি সূত্র আছে এখন? সপ্তমী অধিকরণে চ, সপ্তমী অধিকরণে চ, সপ্তমী অধিকরণে চ, এখানে এই সূত্রের দ্বারা অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির বিধান করা হয়। এই জন্যে अस्मात् कारणात् एतत् विधिसूत्रमस्ति। अत्र च सूत्रे अस्माभिः दृश्यते त्रीणि पदानि सन्ति। तत्र सप्तमी इति एकं पदमस्ति, अधिकरणे इति अपरं पदमस्ति, किञ्च च इति अपरं पदमस्ति। तत्र सप्तमी इत्यत्र प्रथमा विभक्तिः अस्ति, अधिकरणे इत्यत्र सप्तमी विभक्तिः अस्ति, च इति च अव्ययमस्ति। अत्र चकारेण दूरान्तिकार्थेभ्यो द्वितीया च इति सूत्रमस्ति। तस्मात् सूत्रात् दूरान्तिकार्थेभ्यः इति पंचमी बहुवचनान्त पदम् अनुवर्तते। चकारेण अत्र अनुवृत्तिः भवति। अपि च अनभिहिते इति एकं सूत्रमासीत्, तत् सूत्रमत्र अधिक्रियते। एवं च सूत्रार्थः भवति अनभिहिते अधिकरणे। अनभिहिते इत्यत्र सप्तमी अस्ति, अधिकरणे इत्यत्रापि सप्तमी अस्ति, अतः तयोः अन्वयः भवति। ततश्च अनभिहिते अधिकरणे किञ्च दूरान्तिकार्थेभ्यः, नाम दूरशब्द अन्तिकशब्दयोः यः अर्थः तादृशशब्दार्थेभ्यः
अपि सप्तमी विभक्ति भवति। अवगतम्? আচ্ছা, দুরান্তিকা ওটা বুঝতে পারিনি। হুম, তো এই সূত্রে চকার আছে, তো এই চকারের দ্বারা দূরান্তিকার্থেভ্য দ্বিতীয় আছে একটা সূত্র ছিল, সেই সূত্র থেকে দূরান্তিকার্থেভ্য এই পদটা অনুবৃত্তি করে নিয়ে আসা হয়েছে। এখন দূর শব্দ থেকেও আর দূরার্থক শব্দ থেকেও আর অন্তিকার্থ শব্দ থেকেও সপ্তমী বিভক্তি হবে। হ্যাঁ, যেমন অনভিহিত অধিকরণে সপ্তমী হবে, ঠিক তেমনি দূর শব্দ থেকে, অন্তিক শব্দ থেকে আর দূরার্থক যে সকল শব্দ আছে, অন্তিকার্থক যে সকল শব্দ আছে তাদের থেকেও সপ্তমী বিভক্তি হবে, এটাই বলছে। আচ্ছা, ঠিক। যেমন উদাহরণ দেখা যাচ্ছে এখানে, প্রথমেই অধিকরণের উদাহরণ বলেছে। সেই অধিকরণ আধার সাধারণত 3 প্রকারের। কি কি আধার আছে জানা আছে তো? কি কি আধার? হ্যাঁ, ঔপশ্লেষিকাধার, হুম, ঔপশ্লেষিক আর অভিব্যাপক আর বৈষয়িক। হ্যাঁ ঠিক। তাহলে এই 3 ধরনের হচ্ছে আধার আছে। কি কি? ঔপশ্লেষিক আধার, বৈষয়িক আধার আর অভিব্যাপক আধার। ঔপশ্লেষিক আধার মানে হচ্ছে, ঔপশ্লেষ মানে হচ্ছে সম্বন্ধ বা সামীপ্য প্রভৃতি যে সকল সম্বন্ধগুলো আছে তাদেরকে এখানে উপশ্লেষ বলেছে। হুম, সেই উপশ্লেষিক আধার আছে, যেমন হচ্ছে উদাহরণ বলা হচ্ছে কটে আস্তে, মানে আস্তে মানে উপবিষ্ট। এখন কটে উপবিষ্ট কোনো একজন, সে তো সম্পূর্ণ কটকে ব্যাপ্ত করে বুঝতে পারে না, তার একদেশে বুঝতে পারবে। তো সেটাই হচ্ছে ঔপশ্লেষিক অধিকরণ। সেই ঔপশ্লেষিক অধিকরণে এখানে সপ্তমী হয়েছে, আর এটা অনভিহিত আছে। কেন? কারণ আস্তে এখানে কর্তরিত প্রত্যয় হয়েছে, যেখানে কর্তরিত প্রত্যয় হয় বাকি সব অনুক্ত থাকে, এই জন্য কটনিষ্ঠ যে অধিকরণ সেই অধিকরণ হচ্ছে অনুক্ত। অনুক্ত অধিকরণে সপ্তমী হয়েছে কটে আস্তে। ঔপশ্লেষিক অধিকরণ এখানে সপ্তমী হয়েছে। একদেশে মানে কটস্য একদেশে আস্তে ইত্যর্থ। দ্বিতীয় কি বললাম? অভিব্যাপক অধিকরণ। অভিব্যাপক অধিকরণ মানে হচ্ছে যে সম্পূর্ণ আধারকে ব্যাপ্ত করে থাকে, সেটা হচ্ছে অভিব্যাপক আধার। যেমন স্থ্যাল্যাম পচতি। স্থ্যাল্যাম পচতি, এখানে পাকক ক্রিয়া সম্পূর্ণ স্থলিকে ব্যাপ্ত করে হচ্ছে, স্থলের একদেশে হচ্ছে না। যদি একদেশে হয় তাহলে কিন্তু সেখানে কি হবে? ঔপশ্লেষিক ঔপশ্লেষিকা। হ্যাঁ, ঔপশ্লেষিক অধিকরণে হবে। যদি সম্পূর্ণ ভাত যখন রান্না করা হয় সম্পূর্ণ স্থলিকে ব্যাপ্ত করে হয়, তখন স্থ্যাল্যাম পচতি এরকম হবে। আর কি বলা হলো? বৈশেষিক ইচ্ছা মানে বিষয়, বৈশেষিক অধিকরণ। হ্যাঁ, বৈষয়িক অধিকরণ মানে বিষয় থেকে বৈষয়িক এসছে। তো মোক্ষে ইচ্ছা আস্তি তার উদাহরণ। এখানে হচ্ছে মোক্ষ বিষয়িনী ইচ্ছা আস্তি, এটা হচ্ছে মোক্ষে ইচ্ছা আস্তি এর অর্থ, মানে মোক্ষ বিষয়ক ইচ্ছা আছে। এই সব জায়গাতেই আমরা দেখছি মোক্ষে ইচ্ছা আস্তি। এখানে কটে আস্তে অথবা স্থ্যাল্যাম পচেতি, এখানেও সব জায়গাতে কিন্তু সাক্ষাৎ ক্রিয়ার বা ক্রিয়ার আশ্রয় কিন্তু নেই, কিন্তু পরম্পরা সম্বন্ধে কর্তৃর দ্বারা কোথাও কোথাও কর্ম দ্বারা এখানে ক্রিয়ার আশ্রয় হয়েছে। এই জন্য কটে স্থ্যাল্যাম মোক্ষে এখানেও সব জায়গাতে সপ্তমী হয়েছে, অধিকরণ হয়েছে, অধিকরণ সপ্তমী। ঠিক আছে। ঠিক তেমনি আরেকটা বলা হয়েছিল কি, যে দূরান্তিকার্থেভ্য, হ্যাঁ, দূরার্থক শব্দ, অন্তিকার্থক শব্দ, সেই সকল শব্দ থেকেও কিন্তু সপ্তমী বিভক্তি হবে। যেমন উদাহরণ হচ্ছে বনস্য দূরে অন্তিকে। তো দূরে অন্তিকে, এখানে দূরান্তিকার্থেভ্য দ্বিতীয়া চ একটা সূত্র পড়েছিলাম আমরা, তাই তো? সেই সূত্রের দ্বারা কি হয়েছিল? দূরান্তিকার্থেভ্য দ্বিতীয়া চ, চকারের দ্বারা তৃতীয় পঞ্চমী চ, তাই তো? পঞ্চমী তৃতীয় এরকম বলা হয়েছিল সেখানে, মানে সেখানে দ্বিতীয়া তৃতীয়া আর পঞ্চমীর বিধান করা ছিল, আর এখানে আরেকটা এক্সট্রা বিভক্তির বিধান করা হলো, ষষ্ঠী।
এই জন্য বনস্য দূরে, বনস্য দূরম, বনস্য দূরেণ, বনস্য দূরাৎ, বনস্য অন্তিকে, বনস্য অন্তিকম, বনস্য অন্তিকেন, বনস্য অন্তিকাৎ, গ্রামস্য দূরে, এরকম প্রয়োগ হতে পারে। অর্থ একই। বনস্য দূরে এটারও যা অর্থ, বনস্য দূরম এটারও তাই অর্থ, বনস্য দূরেণ এটাও তাই অর্থ, বনস্য দূরাৎ এটারও তাই অর্থ। হুম, অর্থে কোনো ভেদ নেই, বিভক্তির শুধুমাত্র ভেদ। বোঝা গেল? হ্যাঁ, হুম, এরকম আর কি উদাহরণ হতে পারে? শুধু ভানাসিয়ার জায়গায় অন্য আর কিছু দিয়ে হ্যাঁ, দেওয়া যায়। হ্যাঁ, অধিকরণের উদাহরণ আর ও আচ্ছা, দূরান্তিকে। না, এই যে আচ্ছা, কটে আসতে এখানে যেমন হলো ঔপশ্লেষিক অধিকরণে, ঠিক এরকম আর কোনো উদাহরণ আছে ঔপশ্লেষিক অধিকরণে জানা? হুম, হুম। ব্যাকরণে কোথাও এসছে এরকম? এমনি যেগুলো আমরা ব্যবহার করি সবগুলো তো তাই, মানে আহ, আমি বিদ্যালয়ে পড়ছি বা সবগুলো তো ওর ভেতরেই আসে বোধহয়। বিদ্যালয়ে ও আচ্ছা আচ্ছা, পঠামি। না মানে আমি, হ্যাঁ পাঠামি, সেইগুলো কি এইটা দিয়ে হবে না, না হ্যাঁ, খালি এমনি আধারে, ঔপশ্লেষ, আধার। হ্যাঁ ওগুলো হবে। সূত্রে কোথাও পড়েছি কি, সূত্রে? সেটা মনে নেই। সন্ধিতে? কারোর মনে নেই? মানে সেরকম সন্ধিতে কোন সূত্রেতে এই ঔপশ্লেষিক অধিকরণে সপ্তমী বিষয়টা এসছে কি? সে সুপর্ণা একটা মেসেজে কি লিখেছে একটা, আচ্ছা, আমি মানে স্ক্রিন শেয়ার করেছি তো, তার জন্য ওখানে আমি দেখতে পাবো না। ও মানে মৃগাহ সন্তি, এইটা লিখেছে। হ্যাঁ, বনে মৃগাः সন্তি এটাও হবে। না, আমি বলছি সূত্রে, সূত্রে দুগ কোথাও এসছে কিছু মনে স্যার, আছে? এই উদাহরণ কি হবে? দুগ্ধে মাধুর্যমস্তি। ওইটা তো সম্পূর্ণ অভিব্যাপকের উদাহরণ হয়ে গেল। দুগ্ধের একদেশে তো মাধুর্য নেই, সম্পূর্ণ দুগ্ধকে ব্যাপ্ত করেই আছে। যেমন তিলেষু তৈলম অস্তি, তিলের কোন জায়গাতে তৈল আছে বলতে পারবে কি? দধনীব সর্পি, এই সবগুলো কি অভিব্যাপক। কোথায় আছে? একটা স্তোত্রে আছে, ঠাকুরের কোন একটা স্তোত্রে, তিলেষু তৈলম দধনীব সর্পি। এইসব জায়গায় কি অভিব্যাপক অধিকরণে আছে। আত্মনি জ্ঞানম অস্তি, আত্মনি জ্ঞানম অস্তি মানে সেখানে অভিব্যাপক। ইকোয়ানাজি একটা সূত্র ছিল, ইকোয়ানাজি সূত্রে অচি একটা পদ আছে। এই হ্যাঁ অচি স্যার, পদে জানা আছে ওখানে অচি পদে এর আশিটা, সপ্তমী আছে। হ্যাঁ সপ্তমী থাকলে ওই পরে যদি হয় তাহলে ইকের পরে যদি অচিত পরে থাকে, সেইটা বলছি তো, মানে আজটা যেহেতু হুম, সপ্তমীতে আছে, হুম, মানে ওখানে হচ্ছে তাহলে ঔপশ্লেষিক আদেশ অধিকরণে। হবে সেইরকম বলছিল। হুম, ঔপশ্লেষিক অধিকরণে সপ্তমী আছে। তো বিধি সূত্রে যদি কোথাও ঔপশ্লেষিক অধিকরণ সপ্তম্যন্ত পদ থাকে, সেখানে নির্দিষ্টে পূর্বস্যে এই দুটো পদ চলে যাবে। তসমিন নীতি নির্দিষ্টে পূর্বস্যে এই সূত্রটা পড়ানো হয়েছে কি? হ্যাঁ হ্যাঁ, পড়ানো হয়েছে। হ্যাঁ, কি অর্থ বলা হয়েছে? ওই যেটা মানে আদেশটা করা হচ্ছে সেটা ঠিক তার আগে বসবে আর কি, ওই সপ্তমী পদ যেটা তার আগে হবে। হুম,
তার অব্যবহিত পূর্বের স্থানেই আদেশ হবে। তো সেখানেই এই বিষয়টা আছে আর কি, ঔপশ্লেষিক অধিকরণে সপ্তমী, যেখানে যে বিধি সূত্রে ঔপশ্লেষিক অধিকরণ সপ্তম্যন্ত পদ থাকবে, সেইখানে সেই সূত্রের নির্দিষ্টে আর পূর্বস্থে এই দুটো পদ চলে গিয়ে সেখানে তার সঙ্গে ওই অন্বয় হয়ে সেরকম ভাবে সূত্রের অর্থ পড়বে। ওটা আলাদা ব্যাপার আছে, ঠিক আছে। তো ওখানে কি করে জানেছি এই সূত্রে, এরকম আরো অনেক সূত্র আছে, যে কোনো বিধি সূত্রেই সেখানে যদি ঔপশ্লেষিক অধিকরণে সপ্তম্যন্ত পদ থাকে, সেখানে একটা বিশিষ্ট অর্থ উপস্থাপন হয়, ঠিক আছে। তো এই হচ্ছে সপ্তমী অধিকরণে এসে এই সূত্র। এরপরে এখানে কিছু বার্তিক আছে, সেই বার্তিকগুলো আমরা দেখব, বিশেষভাবে কোনো প্রয়োগ নেই, তবু একটু দেখছি। প্রথম একটা ও বার্তিক আছে, মানে স্যার তস্যের। যেগুলো সপ্তমীতে যেরকম আরো যা যা পড়েছি খরিচা বা যাই সবগুলোই এই ঔপশ্লেষিকা হ্যাঁ অধিকরণ। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। কি খরিচ, হ্যাঁ হ্যাঁ নশ্চাপদান্তস্য ঝলি, হ্যাঁ হ্যাঁ, অতোরপ্লুতাৎ অপ্লুতে, সব জায়গাতেই সেম। আচ্ছা আচ্ছা। অনুস্বরস্য ইয়ৈ পরসবর্ণঃ, সব জায়গাতেই। এরপরে আছে কি সূত্র, বার্তিক আছে একটা আমাদের, তস্যেন বিষয়স্য কর্মণ্যুপসংখ্যানম। কি বার্তিক আছে? তস্যেন বিষয়স্য কর্মণ্যুপসংখ্যানম। কি বার্তিক আছে? তস্যেন বিষয়স্য তস্মিন বিষয়স্য কর্মণ্যুপসংখ্যানম। কর্ম এটা ছেদ কিরকম হবে? সন্ধি তো পড়া হয়ে গেছে, এটা ছেদ কিভাবে হবে? তস্য আম, ইন আসবে, একার হয়েছে, ইন বিষয়স্য কর্মণি হুম হুম উপসংসভ্য সব সবই উপসং সংখ্যানম। সংখ্যানম, আচ্ছা আচ্ছা, উপসংখ্যানম। হুম উপসংখ্যানম। তস্য এখানে ষষ্ঠী আছে, ইন বিষয়স্য এখানেও ষষ্ঠী আছে, কর্মণি এখানে সপ্তমী আছে, উপসংখ্যানম এখানে প্রথমা আছে। উপসংখ্যানম মানে হচ্ছে বক্তব্যম বা পরিগণনীয়ম। কি বলা হচ্ছে? তস্য ইন বিষয়স্য তস্য। ইন এখানে একটা প্রত্যয়ের কথা বলা হয়েছে, ত এটাও একটা প্রত্যয়। তাহলে ইন বিষয়স্য মানে হচ্ছে, ইন একটা প্রত্যয়, ইনি প্রত্যয়, সেই ইনি প্রত্যয়ের যেটা বিষয় মানে হচ্ছে প্রকৃতি এখানে, ঠিক আছে। তাহলে ইন বিষয়স্য তস্য, ইন বিষয়স্য মানে ইন প্রকৃতিভূতস্য ক্তান্তস্য। ত মানে কি? তস্য মানে ত হচ্ছে প্রত্যয়, মানে কি? ক্তান্তস্য মানে ক্তান্ত প্রত্যয়স্য, ক্তান্ত শব্দস্য, ঠিক আছে। তাহলে ইন বিষয়স্য মানে ইন প্রকৃতিভূতস্য, তস্য মানে ক্তান্তস্য, কর্মণি উপসংখ্যানম কর্তব্যম। কার উপসংখ্যান করতে হবে? সপ্তমী বিভক্তির উপসংখ্যান করতে হবে, ঠিক আছে। সেটা এখানে আমি একটু অর্থটা বার্তিকে লিখেছি, ইন প্রকৃতিভূতম ইয়ৎ ক্তান্তম, মানে ইন প্রত্যয়ের প্রকৃতিভূত যে ক্তান্ত শব্দ, তার যেটা কর্ম, সেই কর্মতে সপ্তমী বিভক্তি হবে। ইন প্রকৃতিভূতম ইয়ৎ ক্তান্তম তস্য কর্মণি সপ্তমী বিভক্তি ভবতি। তাহলে ইন প্রকৃতিভূত, ইন প্রত্যয়, একটা ইনি হচ্ছে একটা প্রত্যয়। একটা সূত্র আছে ইষ্টাদিভ্যশ্চ, ইষ্টাদি গণে পঠিত শব্দ থেকে ইনি প্রত্যয় হয়, অনেন অধীতম এই অর্থে, ঠিক আছে। তো অধীতম অনেন এই বিগ্রহে, অধীত শব্দ থেকে, ক্তান্ত শব্দ থেকে কর্তরী অর্থে, ইষ্টাদিভ্যশ্চ কর্তরী অর্থে ইনি প্রত্যয় হয় আর কি, কর্তরী অর্থে ইনি প্রত্যয় হয়। কোথা থেকে হবে? অধীতম অনেন এই বিগ্রহে, অধীত শব্দ থেকে হচ্ছে। তাহলে অধীত শব্দ আছে এখন, অধীত সেটা কি? ক্তান্ত, তারপরে ইন প্রত্যয় হয়েছে, ইন প্রত্যয় হলে সেই অধীত যে অন্তিমে অকারটা আছে তার লোপ হয়ে যাবে, দিয়ে অধীতিন এরকম শব্দ হবে। তার প্রথম আর এক বচনে হচ্ছে অধীতি, এর রূপটা হচ্ছে অধীতি, ঠিক আছে। মানে অধীতম অনেন এই অর্থে অধীতি,
ঠিক আছে, অধীতি। এখন অধীতি এই শব্দটা ইন প্রত্যয়ান্ত, ইন প্রত্যয়ের প্রকৃতিভূত তান্ত আছে অধীত শব্দ, তাই তো? তার উত্তর ইন প্রত্যয় যেহেতু হয়েছে, তাহলে ইন প্রত্যয়ের প্রকৃতি কি? অধীত। সেটা কি তান্ত আছে, আছে কি না? হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে কি বলছি? হুম। হ্যাঁ তাহলে হ্যাঁ, একটু অধীতি এখানে এখানে ইন প্রত্যয় আছে। হুম। শুধু প্রকৃতির জায়গাটা বুঝতে পারিনি, তার আগে অব্দি প্রকৃতি মানে অধীতি হচ্ছে, অব্দি বুঝতে পেরেছি। প্রকৃতি মানে হচ্ছে যার উত্তর প্রত্যয়ের বিধান করা হয় তাকে প্রকৃতি বলা হয়। আর প্রত্যয় মানে তো জানাই আছে, তো যার উত্তর প্রত্যয়ের বিধান হয় তাকে হচ্ছে প্রকৃতি বলে। ঠিক আছে, তাহলে অধীতম অনেন এই অর্থে অধীত শব্দ থেকে ইনি প্রত্যয় হয়েছে, তাই তো? কি প্রত্যয় হয়েছে, কোন কোথা থেকে হয়েছে? অধীত শব্দ থেকে ইনি অধীত প্রত্যয় হয়েছে। থেকে, হ্যাঁ, ইন প্রত্যয় করে অধীতিন ছিল, সেটার প্রথম আর এক বচনের রূপ হচ্ছে অধীতি। হুম। এরপরে অধীত থেকে ইনি প্রত্যয় করা হয়েছে, তাহলে ইনি প্রত্যয়ের প্রকৃতি কি এখানে? তকারান্ত অধীত শব্দ। অধীত শব্দ, যার থেকে প্রত্যয় বিহিত হয় সে হচ্ছে প্রকৃতি। ঠিক আছে, তাহলে ইনি প্রত্যয় কার থেকে বিহিত হয়েছে? অধীত শব্দ থেকে বিহিত হয়েছে। এই জন্য ইনি প্রত্যয়ের প্রকৃতি হচ্ছে কি? অধীত, এটা। আর যেটা প্রকৃতি সেটা তপ্রত্যয়ান্ত শব্দ কিনা? অধীত এটা তপ্রত্যয়ান্ত শব্দ কিনা? ইং অধ্যয়নে ধাতু, তার থেকে নিত্যম অধিপূর্ব। ইং অধ্যয়নে সবসময় কি হয়? অধিপূর্বই হয়। তাহলে অধীতে এরকম রূপ হয়, তার থেকে তপ্রত্যয় করলে অধীত এই শব্দ নিষ্পন্ন হচ্ছে। তাহলে অধীত এটা কি? তান্ত শব্দ, সেটা আবার ইন প্রত্যয়ের প্রকৃতিভূত, তাই কিনা? হ্যাঁ স্যার। তাহলে সেই তান্ত যে শব্দ অধীত, তার যেটা কর্ম, সেই কর্মতে কি হবে? সপ্তমী বিভক্তি হবে। ঠিক আছে, যেমন অধীতি মানে কি? অধ্যয়ন, এখানে কর্তরি অর্থে ইনি প্রত্যয় করা হয়েছে, তার অর্থ হচ্ছে অধীতম অনেন, মানে যার দ্বারা অধ্যয়ন করা হচ্ছে সে হচ্ছে অধীতি। তাহলে এখানে অধ্যয়ন ক্রিয়া, তার কর্ম হচ্ছে কি? এখানে ব্যাকরণ বা যে কোনো একটা কিছু কর্ম হচ্ছে ব্যাকরণ, তার জন্য তা সেই তৎশব্দে কর্মতে ব্যাকরণে, এখানে ব্যাকরণ শব্দ থেকে সপ্তমী করা হচ্ছে অধীতি ব্যাকরণে, এইরকম প্রয়োগ হচ্ছে, অধীতি ব্যাকরণে, মানে অনেন ব্যাকরণম অধীতম ইত্যর্থ। ঠিক আছে, বোঝা গেল? আর স্যার, ব্যাকরণে এটা তো বিষয়, মানে বিষয় সপ্তমী। এবার বিষয়টাই কি আগের এটাই যেরকম আমরা উপাশ্লেষিকা বা না ওই সবগুলো বলছি, সেটা হচ্ছে না? ওই থার্ড যেটা না, বিষয় সপ্তমী হলো। এখানে বিষয় সপ্তমীতে হচ্ছে না। ও আচ্ছা, এটা আচ্ছা, এটা আলাদা এটা করে আলাদা। বলা হয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। বার্তিক বলা হলো না একটা, তস্যেন বিষয়স্য কর্মণি উপসংখ্যানম, হ্যাঁ এই যে হ্যাঁ, বার্তিক বলা হলো, সেই বার্তিকের উদাহরণ হচ্ছে এটা অধীতি ব্যাকরণে। আচ্ছা, এইখানে ওই ইন করে, মানে এখানে এখানে কিন্তু অধিকটা। ব্যাকরণ বিষয়ে এখানে কিন্তু ওই ওইটা আসছে না। ও, ব্যাকরণ বিষয়ে মানে বৈষয়িক বা হচ্ছে ওইটা না। আচ্ছা। না। হুম, বাক্য হতো কি? অনেন ব্যাকরণম অধীতম, এই অর্থেই অধীতি ব্যাকরণে। যেহেতু ইন প্রত্যয়ান্তের প্রকৃতিভূত তপ্রত্যয়ান্ত শব্দ অধীত, তার যেটা কর্ম সেখানে সপ্তমী হবে। এখানে অন্য কোন সূত্রের দ্বারা সপ্তমী প্রাপ্ত ছিল না। আচ্ছা, মানে এখানে যদি ব্যাকরণম লিখতো, সেটাও তো মানে সেটাই তো করি আমরা অনেক সময়, সেটা তো ভুল বেশিরভাগ। হয়ে যাবে। সেটা তখন না হয় এখানে সপ্তমীতে দিতে হয়। আচ্ছা হ্যাঁ, সপ্তমীতে দিতে হবে। আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে তস্যেন বিষয়স্য কর্মণি উপসংখ্যানম। খুব বেশি প্রয়োগ হয় না, তবু একটু একটু জেনে রাখার জন্য বলা হচ্ছে। ঠিক তেমনি আরেকটা বার্তিক আছে, সাধু অসাধু প্রয়োগে চ।
সাধু অসাধু শব্দ প্রয়োগে এখানে কি রকম সন্ধিচ্ছেদ হবে? সাধু সাধু অসাধু আর এখানে সাধু প্রয়োগে কোন সূত্রের দ্বারা সন্ধি হয়েছে? একটু ইয়াবাই হ্যাঁ হুম একটু ইকোই অনতি স্যার। হ্যাঁ ইকোই হ্যাঁ আনাচ্ছি বলছে একই আনাচ্ছি। হুম সাধু যুক্ত অসাধু কি বলা হচ্ছে, অর্থটা লেখা হয়েছে এখানে সাধু শব্দস্য প্রয়োগে অধাতু হয়ে গেছে এখানে অসাধু। साधु शब्द और असाधु शब्दस्य च प्रयोगे यम प्रति साधुत्वम असाधुत्वं च गम्यते। সাধু শব্দ প্রয়োগ করলে যার প্রতি সাধুত্ব গম্যমান হচ্ছে, অসাধু শব্দ প্রয়োগ করলে যার প্রতি অসাধুত্ব গম্যমান হচ্ছে, তদ্বাচক যে প্রাতিপদিক সেখান থেকে সপ্তমী বিভক্তি হবে। যেমন কৃষ্ণ সাধু মাতরি অসাধু মাতুলে, এখানে সাধু শব্দের প্রয়োগ আছে। দুটো আলাদা আলাদা বাক্য যদি হয়, কৃষ্ণ সাধু মাতরি, তাহলে এখানে মাতরি সপ্তমী হয়েছে কেন? কারণ সাধু শব্দের প্রয়োগ আছে, আর সাধুত্ব কার প্রতি গম্যমান হচ্ছে? তাহলে মায়ের প্রতি। এই জন্য কৃষ্ণ সাধু মাতরি অসাধু মাতুলে, মাতুল মানে হচ্ছে মামা কংস, তার প্রতি সে অসাধু, এই জন্য অসাধু মাতুলে। কার প্রতি অসাধুত্ব গম্যমান হচ্ছে? মাতুল, তদ্বাচক প্রাতিপদিক হচ্ছে মাতুল, সেখান থেকে সপ্তমী হয়েছে মাতুলে। বোঝা গেল? হ্যাঁ হুম এরপরে একটা বার্তিক আছে, আর একটা বার্তিক নিমিত্তাৎ কর্মযোগে। নিমিত্তাৎ স্যার আগেরটা কর্মযোগ, আরেকবার বলবেন ওই উদাহরণটা কোনটা সাধু হ্যাঁ মানে মাতারিটা সাধু বলে সপ্তমী হচ্ছে আর মাতুলটা অসাধু বলে সপ্তমী হচ্ছে হ্যাঁ সাধু কি বলছে বার্তিকের দ্বারা, যে সাধু শব্দের প্রয়োগ থাকতে হবে, তাহলে সাধু শব্দের প্রয়োগে যার প্রতি সাধুত্ব গম্যমান হচ্ছে তদ্বাচক প্রাতিপদিক থেকে। যদি এখানে প্রথম বাক্য হয় কৃষ্ণ সাধু মাতরি, একটা বাক্য, এই বাক্যে সাধু শব্দের প্রয়োগ আছে, কার প্রতি সাধুত্ব গম্যমান হচ্ছে? মায়ের প্রতি। এই জন্য তদ্বাচক প্রাতিপদিক, তদ্বাচক প্রাতিপদিক কি আছে এখানে? মাতৃ প্রাতিপদিক, সেখান থেকে সপ্তমী হয়েছে মাতরি, এই রূপটা হচ্ছে কৃষ্ণ সাধু মাতরি। দ্বিতীয় বাক্য হচ্ছে কৃষ্ণ অসাধু মাতুলে, এখানে অসাধু শব্দের প্রয়োগ আছে, আর যার প্রতি অসাধুত্ব গম্যমান হচ্ছে, কার প্রতি অসাধুত্ব গম্যমান হচ্ছে? মামার প্রতি, মামা হ্যাঁ তদ্বাচক প্রাতিপদিক এখানে মাতুল, হুম সেখান থেকে সপ্তমী হয়েছে অসাধু কৃষ্ণ অসাধু মাতুলে। হুম এরকম আর কি উদাহরণ হতে পারে? এমনি অসাধু তো কপটে বা এরকম করতে পারে হুম বা ওই রাবণে অসাধু রাবণে এরকম হুম হুম রামः সাধুः সজ্জনে অসাধুः কপটে। হ্যাঁ মানে রামের সাধুত্ব হচ্ছে সজ্জনের প্রতি আর অসাধুত্ব হচ্ছে কপটের প্রতি হুম আচ্ছা ঠিক আছে। এরপরে আছে নিমিত্তাৎ কর্মযোগে। নিমিত্তাৎ কর্মযোগে, নিমিত্তাৎ পঞ্চমী আছে, কর্মযোগে সপ্তমীর এক বচন আছে। কর্মণা যোগঃ ইতি কর্মযোগ, তস্মিন কর্মযোগে, মানে এখানে কর্মণা যোগঃ, এখানে
কোন কর্মনা এখানে তৃতীয়া কার দ্বারা হয়েছে? সহযুক্ত অপ্রধানী। হ্যাঁ, কর্মনা যোগে কর্মযোগে। কর্মযোগে মানে হচ্ছে কর্ম সঙ্গে যদি যোগ থাকে, যোগ বলতে এখানে কিরকম যোগ বলতে চেয়েছে, তো সংযোগ সম্বন্ধ বলতে চেয়েছে অথবা সমবায়াত্মক যোগকে বলতে চেয়েছে। তো বার্তিকের অর্থ লেখা হয়েছে কর্মণা সহ সংযোগাত্মক সমবাयात्मक योगे सति নিমিত্তবাচকাৎ সপ্তমী বিভক্তি ভবতি। কর্মের সঙ্গে যদি, যেটা কর্ম তার সঙ্গে যদি সংযোগাত্মক অথবা সমবায়াত্মক যোগ থাকে, কার? যেটা নিমিত্ত তার, তাহলে সেখানে নিমিত্তবাচক থেকে সপ্তমী বিভক্তি হবে। যেমন কোনো একটা কাজ যদি আমরা করি, সেই কাজের প্রতি একটা নিমিত্ত থাকে, তাই তো, একটা নিমিত্ত থাকে। সেই নিমিত্তটার যদি কর্মের সঙ্গে সংযোগ সম্বন্ধ অথবা সমবায় সম্বন্ধ থাকে, তাহলে সেরকম নিমিত্তবাচক শব্দ থেকে সপ্তমী বিভক্তি হবে। কি বলা হলো? যে কোনো যখন একটা কাজ করি সেখানে যেটা নিমিত্ত থাকে, সেই কাজের যেটা নিমিত্ত বলতে ফল আর কি, যেটার ইচ্ছাতে সেই কাজটা করছি সেটাকে নিমিত্ত বলছে। যাকে উদ্দেশ্য করে কার্যে প্রবৃত্ত হচ্ছি সেটাকে নিমিত্ত বলছে, তাই তো। সেই নিমিত্ত সঙ্গে যদি সেই বাক্যে যেটা কর্ম হবে, সেই কর্মের আর নিমিত্তের মধ্যে সংযোগ সম্বন্ধ অথবা সমবায় সম্বন্ধ যদি থাকে, তাহলে নিমিত্তবাচক প্রাতিপদিক থেকে সপ্তমী বিভক্তি হবে। অর্থ বোঝা গেছে তো? হ্যাঁ, মানে যেটার জন্য কাজটা করছি সেটা সঙ্গে যদি কর্মের যোগ থাকে, তাহলে যেটার জন্য কাজ করছি তাকে সপ্তমীতে দিতে পারি। কিরকম যোগ হতে হবে? সংযোগ অথবা সমবায়, ঠিক আছে। হ্যাঁ, মানে আচ্ছা, সেটা কি বিশেষ কিছু? সংযোগ সমবায় সংযোগ মানে কি? অবয়ব আর অবয়বীর মধ্যে সমবায় থাকে, আর অবয়বী না হলে দ্রব্য যদি হয় তাহলে সেখানে সংযোগ হবে। যেমন উদাহরণ স্পষ্ট হবে আরো, সংযোগ সমবায়। প্রথম উদাহরণ বলছে এখানে, ওই বার্তিকের উদাহরণের জন্য একটা শ্লোক বলেছে, চর্মণি দ্বিপিনম হন্তি দন্তয়োর হন্তি কুঞ্জরম কেশেষু চমরিম হন্তি সিমনি পুষ্কলকো হতঃ। প্রত্যেকটাই উদাহরণ, 4টা উদাহরণ আছে। চর্মণি দ্বিপিনম হন্তি একটা বাক্য, দন্তয়োঃ হন্তি কুঞ্জরম, কেশেষু চমরিম হন্তি সিমনি পুষ্কলকো হতঃ। 4টা বাক্য। প্রথম বাক্য হচ্ছে চর্মণি দ্বিপিনম হন্তি। দ্বিপি মানে কি? ব্যাঘ্র, বাঘ। ব্যাঘ্র। সেই ব্যাঘ্র হত্যা করার প্রতি নিমিত্ত কি? চামড়া, তার চামড়া। চামড়ার জন্য নিমিত্ত হচ্ছে চামড়া। কর্মকে এখানে দ্বিপি মানে বাঘ কর্ম, সেই কর্মের সঙ্গে চামড়ার এখানে সম্বন্ধ আছে। কি সম্বন্ধ আছে? তাহলে সমবায় সম্বন্ধ আছে, অথবা এখানে সংযোগ সম্বন্ধ বলা যেতে পারে। চামড়াটা শরীরের অঙ্গ নয়, এই জন্য সমবায় না বলেও সংযোগ সম্বন্ধ বলা যেতে পারে। তাহলে এখানে কর্মের সঙ্গে নিমিত্তের সংযোগ সম্বন্ধ আছে, সেই জন্য যেটা নিমিত্ত চর্ম, তার থেকে এখানে সপ্তমী হয়েছে চর্মণি দ্বিপিনম হন্তি। ঠিক আছে। দ্বিতীয় উদাহরণ কি আছে? দন্তয়োঃ হন্তি কুঞ্জরম। কুঞ্জর শব্দের অর্থ হচ্ছে হাতি। দন্তয়োঃ এখানে কিন্তু সপ্তমীর দ্বিবচন আছে, এখানেও দন্তয়োঃ হন্তি কুঞ্জরম। দাঁত সঙ্গে হাতি, এখানেও সংযোগ অথবা সমবায় সম্বন্ধ বলা যেতে পারে। দন্ত হচ্ছে এখানে কি? নিমিত্ত, তার সঙ্গে কর্ম, কুঞ্জর তার সঙ্গে কি আছে? সংযোগ অথবা সমবায় সম্বন্ধ আছে, এই জন্য নিমিত্তবাচক প্রাতিপদিক থেকে সপ্তমী হয়েছে দন্তয়োঃ হন্তি কুঞ্জরম। কেশেষু চমরিম হন্তি। চমরি, তাকে হত্যা করা হয় কেন? তার নিমিত্ত হচ্ছে কেশ,
তার সঙ্গে চমরির এখানে সংযোগ সম্বন্ধ আছে, সেই জন্য এখানেও নিমিত্তবাচক থেকে সপ্তমী হয়েছে কেশেষু চমরিম হন্তি সিমনি পুষ্কলকো হতঃ। পুষ্কলক মানে হচ্ছে ওই গন্ধমৃগ, কি বলে ওর নাম, কস্তুরী যেটা, কস্তুরী মৃগ। হ্যাঁ, কস্তুরী মৃগ। সেই কস্তুরী মৃগকে হত্যা করা হয় কেন? তার শরীরে যে ওই সীমা শব্দের অর্থ কি আছে? অন্ডকোষ, ঠিক আছে। তো তার জন্য হচ্ছে সেই সুগন্ধি দ্রব্য ওখানে, তার জন্য তাকে হত্যা করা হয়। তো নিমিত্ত হচ্ছে কি এখানে সিমন শব্দ, তার সপ্তমীর একবচনে সিমনি হয়েছে, সিমনি পুষ্কলক হতঃ। এখানে সমবায় সম্বন্ধ, যেহেতু অঙ্গ অবয়ব, তো অবয়ব অবয়বীর মধ্যে সমবায় সম্বন্ধ হয়। 5টা আছে না, জাতি ব্যক্তি ক্রিয়া ক্রিয়াবতোহ গুণগুণিনোহ অবয়ব অবয়বিনোহ সমবায় সম্বন্ধ, সেই এখানে অবয়ব আর অবয়বী আছে, তার জন্য সমবায় সম্বন্ধ, ঠিক আছে। তো এই সকল জায়গাতে নিমিত্তাৎ কর্মযোগে এর দ্বারা এখানে সপ্তমী হয়েছে। বস্তুত এখানে কি হেতুতে তৃতীয়া প্রাপ্ত ছিল, তাকে বাদ করে এখানে সপ্তমী বিধান করা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। হুম কিন্তু স্যার কি করে মানে এমনি করার সময় এগুলো কি মনে রাখতে হবে না? মানে যে মনে সপ্তমী রাখতে হবে কোথায় কোথায় কিভাবে হচ্ছে, কোথায় নিমিত্ততে, কারণ অনেক রকম বিধান হয়েছে। নিমিত্ত পর্যায়ে প্রয়োগে সর্বাসাম প্রায় দর্শনম, হ্যাঁ, চর্মণা হেতুনা দীপিনম হন্তি, এটাও ঠিক যুক্তি প্রয়োগ, ঠিক প্রয়োগ, সাধু প্রয়োগ। চর্মণা হেতোহ দীপিনম হন্তি, কিন্তু শুধুমাত্র চর্মণা দীপিনম হন্তি এটা হবে না। তো হেতু তো এখানে সেটাকে বাদ করে নিমিত্তাৎ কর্মযোগে এখানে দেখতে হবে কর্মের সঙ্গে যোগ আছে কিনা। কর্মের সঙ্গে যদি সংযোগ অথবা সমবায়াত্মক সম্বন্ধ থাকে, তাহলে নিমিত্ত থেকে সেখানে কিন্তু সপ্তমী হবে, চর্মণী দীপনম হন্তি এরকম। এরপরে যদি সংযোগ সমবায়াত্মক সম্বন্ধ না থাকে, তাহলে কিন্তু সেখানে অন্যরকম কিছু হতে পারে। মানে যোগ এখানে মানে তার সঙ্গে কোনো অঙ্গ প্রত্যঙ্গের যোগ থাকতে হবে, সেই রকমই। যোগ মানে সংযোগ সম্বন্ধ হতে পারে, যেমন সিং, সিং তো কোনো অঙ্গ নয়, হ্যাঁ, সেটা হচ্ছে সংযোগ সম্বন্ধে থাকে। বা এরকম কিছু কেস যেমন সংযোগ সম্বন্ধে থাকে, সেটা অঙ্গ নয়। আচ্ছা আচ্ছা, কিন্তু ওই মানে কোনো কন্ট্যাক্টে আছে এইরকম কিছু একটা। হ্যাঁ, আচ্ছা। যেমন যেমন বলা হচ্ছে এই যে যোগ যদি না হয়, হুম, যেমন বেতনেনা ধান্যম লুনাতি উদাহরণ দেওয়া হয়েছে। ধান্য লুনাতি, ধান কাটা হয়, সেটা কিসের জন্য? সেখানে নিমিত্ত কি? বেতন। বেতন বেতন হচ্ছে এখানে নিমিত্ত। বেতন মানে এটা পারিশ্রমিক। সেটা কি? বেতন এমনি বাংলায় মানে তো যেটা মাইনে, তাকে বেতন বলে। হ্যাঁ, ওটা কোনো কাটার ওটাকে বেতন বলে। ও আচ্ছা আচ্ছা। তো এখানে কিন্তু কর্মের সঙ্গে কোনো তার সম্বন্ধ নেই, কর্মের সঙ্গে কোনো কিন্তু যোগ নেই, না সংযোগ আছে না সমবায় আছে এখানে। কিন্তু তার জন্য হেতুতেই তৃতীয়া হচ্ছে বেতনে না ধান্যম লুনাতি, বা করণে তৃতীয়া হবে সেখানে। হেতুতে তৃতীয়া ওখানে বেতনে না ধান্যম লুনাতি ইতি, ঠিক আছে। যেখানে যোগ সম্বন্ধ থাকবে সেখানেই আর কি এর দ্বারা সপ্তমী হবে, না হলে কিন্তু তৃতীয়া যেমন হয় হেতু তৃতীয়া হবে। আবার নিমিত্ত পর্যায় প্রয়োগে সর্বাসাম প্রায় দর্শনম, ওটাও আছে ষষ্ঠী হেতু প্রয়োগে। নিমিত্ত শব্দের যদি প্রয়োগ থাকে, আবার চর্মনা নিমিত্তেন চর্মনাহ নিমিত্তস্য দীপিনম হন্তি, এখানে কিন্তু আবার ষষ্ঠীও অথবা তৃতীয়ও হবে যদি নিমিত্ত শব্দ প্রয়োগ থাকে। শুধুমাত্র যদি বলি এরকম চর্মণী দীপিনম হন্তি, সেটাও ঠিক,
অথবা একই অর্থ, অথবা চর্মণা নিমিত্তেন দীপিনম হন্তি, চর্মণাহ নিমিত্তস্য দীপিনম হন্তি, এটাও ঠিক। কিন্তু চর্মণা দীপিনম হন্তি এখানে কিন্তু হবে না। বোঝা গেছে? হ্যাঁ। হুম। পরের সূত্র আছে আমাদের, মাঝে মাঝে কিছু ছেড়ে দেওয়া হয়েছে। না, এখানে কিছু ছাড়া হয়নি এখন, পরে ছাড়া আছে। यस्य च भावेन ভাবলক্ষণম, এই সূত্রটা আমরা আগেও দেখেছি, তবু এখন আরো একটু পরিষ্কার করে অর্থ দেখা হবে। তো এই সূত্রে 4টা পদ আছে, यस्य চ ভাবেন ভাবলক্ষণম। यस्य এখানে দেখতে পাচ্ছি ষষ্ঠীর একবচন আছে, চ এখানে এটা হচ্ছে অব্যয়, ভাবেন তৃতীয়া, ভাবলক্ষণম এখানে প্রথমান্ত আছে। ব্যাকরণে আমরা জানি ভাব মানে হচ্ছে, এখানে ভাব মানে ক্রিয়ার কথা বলা হচ্ছে, ভাব নাম ক্রিয়া। এই সূত্রেই সপ্তমী অধিকরণে এখান থেকে সপ্তমী এই প্রথমান্ত পদের অনুবৃত্তি হচ্ছে। তো তখন সূত্রে সামান্য অর্থ কিরকম হবে, यस्य ভাবেন ভাবলক্ষণম ততঃ সপ্তমী। यस्य ভাবেন, ভাব মানে কি বললো, ক্রিয়া। তাহলে যে यस्य ভাবেন মানে यस्य ক্রিয়ায়া ভাবলক্ষণম ততঃ একটা পদের অধ্যাহার করতে হবে, সেখান থেকে বা তদ্বাচকাৎ প্রাতিপদিকাৎ সপ্তমী বিভক্তি ভবতি, এরকম সূত্রের অর্থ আসবে। এখন यस्य ভাবেন মানে यस्य ক্রিয়ায়া, यस्य ক্রিয়ায়া এখানে তার সঙ্গে নিষ্ঠত্ব সম্বন্ধ হবে, এই জন্য यन्निष्ठ ক্রিয়ায়া ভাবলক্ষণম মানে ক্রিয়া লক্ষণম। তাহলে ক্রিয়ার দ্বারা ক্রিয়ার লক্ষণ কেন বলছে, তো এখানে ব্যাখ্যার দ্বারা বুঝতে হবে যে একটা প্রসিদ্ধ ক্রিয়া আছে, তার দ্বারা অপ্রসিদ্ধ ক্রিয়াকে বোঝাতে চাইছে, এটাই হচ্ছে ক্রিয়ার লক্ষণ। তো ক্রিয়া লক্ষণ এই পদের তাৎপর্য বসাত আমাদেরকে यस्य ভাবেন, সেখান থেকে আমরা করলাম কি यन्निष्ठ ক্রিয়া, সেই यन्निष्ठ ক্রিয়াতে সেখানে কি বলতে হচ্ছে, यन्निष्ठ প্রসিদ্ধ ক্রিয়াকে বোঝাতে হচ্ছে। কারণ কি, প্রসিদ্ধ ক্রিয়ার দ্বারাই অপ্রসিদ্ধ ক্রিয়ার লক্ষণ সম্ভব। ঠিক আছে, এই জন্য यन्निष्ठ প্রসিদ্ধ ক্রিয়া অপ্রসিদ্ধা ক্রিয়া লক্ষ্যতে তাদৃশ ক্রিয়াশ্রয় বাচকাৎ সপ্তমী বিভক্তি ভবতি। কি বলা হলো অর্থ, यन्निष्ठ প্রসিদ্ধ ক্রিয়া, यन्निष्ठ প্রসিদ্ধ ক্রিয়া অপ্রসিদ্ধা ক্রিয়া লক্ষ্যতে। ভাব লক্ষণম মানে কি, ক্রিয়া লক্ষণম, ক্রিয়ার লক্ষণ কার দ্বারা হয়, তো প্রসিদ্ধ ক্রিয়ার দ্বারাই অপ্রসিদ্ধ ক্রিয়ার লক্ষণ হয়। এই জন্য আমরা প্রসিদ্ধ ক্রিয়া অপ্রসিদ্ধা ক্রিয়া লক্ষ্যতে এরকম অর্থ পাচ্ছি। তো সেখান থেকে একটু পরিষ্কার করে লেখা হচ্ছে, यन्निष्ठ প্রসিদ্ধ ক্রিয়া অপ্রসিদ্ধা ক্রিয়া লক্ষ্যতে তাদৃশ ক্রিয়াশ্রয় বাচকাৎ। কেন, তস্মাৎ বা ততঃ যে পদটা নিয়ে আসছি, তো তার সঙ্গে কার সম্বন্ধ হবে, यस्य এর সম্বন্ধ হবে। কেন, কারণ নিয়ম আছে यत्तदोः নিত্য সম্বন্ধः। यः असौ রামः তম আহ্বয়, মানে কি, যে রাম তাকে নিয়ে আসো। यः খাদতি তম আনয়, তাহলে তাকে কাকে নিয়ে আসতে হবে, যে খাচ্ছে তাকে নিয়ে আসতে হবে। তাই জন্য ইয়ৎ আর তৎশব্দের নিত্য সম্বন্ধ হয়, ইয়ৎ শব্দের দ্বারা যাকে বলে তৎশব্দের দ্বারা তারই গ্রহণ হয়। তো সেই জন্য এখানে यन्निष्ठ প্রসিদ্ধ ক্রিয়া অপ্রসিদ্ধ ক্রিয়া লক্ষ্যতে ততঃ সপ্তমী ভবতি। ততঃ বলতে কাকে বুঝবো, তাহলে ইয়ৎ শব্দের দ্বারা যাকে ধরা হয়েছিল, মানে সেই প্রসিদ্ধ ক্রিয়ার আশ্রয়কে। তার জন্য তাদৃশ ক্রিয়াশ্রয় বাচকাৎ, ক্রিয়ার আশ্রয়ে যে বাচক শব্দ, সেখান থেকে সপ্তমী বিভক্তি হবে। ঠিক আছে, সকলের বোঝা গেল? হ্যাঁ স্যার। यन्निष्ठ प्रसिद्ध क्रियया अप्रसिद्धा क्रिया लक्ष्यते तादृश प्रसिद्ध क्रियाश्रय বাচকাৎ। এখানে আরেকটু যোগ করে দিলে ভালো, তাদৃশ प्रसिद्ध क्रियाश्रय বাচকাৎ সপ্তমী বিভক্তি ভবতি।
যেমন উদাহরণ, তাহলে অর্থ বোঝা গেছে, যখন উদাহরণ আরো স্পষ্ট করে বোঝা যাবে। উদাহরণ যেমন বলছে, তো সেই ক্রিয়া হচ্ছে কি, যন্নিষ্ঠ কি বলা হলো, যন্নিষ্ঠ প্রসিদ্ধ ক্রিয়া। সেই ক্রিয়া আবার এলো, ক্রিয়া আবার কি হয়, দুই রকম হয়, তাই তো? তাহলে সেই ক্রিয়ার আশ্রয় আবার দুই রকমের হবে, কর্মও হতে পারে, কর্তাও হতে পারে, তাই তো? এই জন্য কর্তা আর কর্ম দুটারই উদাহরণ এখানে দেওয়া হয়েছে। প্রথম উদাহরণ হচ্ছে, আচ্ছা প্রথমে এই উদাহরণটা দেখবো আমরা, ব্রহ্মচারীষু অধিয়ানেষু গতঃ। ঠিক আছে, এখানে গমন রূপ ক্রিয়ার কথা বলা হয়েছে। সেই গমন রূপ ক্রিয়ার কাল অনিশ্চিত, অপ্রসিদ্ধ। গমন রূপ ক্রিয়া এখানে কি, অপ্রসিদ্ধ। কিন্তু ব্রহ্মচারীদের যে অধ্যয়ন, সেই ক্রিয়া ব্রহ্মচারী নিষ্ঠ অধ্যয়ন ক্রিয়া এখানে হচ্ছে প্রসিদ্ধ ক্রিয়া। তাহলে সেই ব্রহ্মচারী নিষ্ঠ প্রসিদ্ধ অধ্যয়ন রূপ ক্রিয়ার দ্বারা গমন ক্রিয়া হচ্ছে এখানে লক্ষিত হচ্ছে। সেই জন্য সেই অপ্রসিদ্ধ ক্রিয়ার যে আশ্রয় ব্রহ্মচারী, সেখান থেকে কি হচ্ছে, এখানে অপ্রসিদ্ধ ক্রিয়া বলতে, অপ্রসিদ্ধ ক্রিয়া হচ্ছে এখানে ব্যাপার রূপ ক্রিয়া। সেই ব্যাপার রূপ ক্রিয়ার আশ্রয় হচ্ছে এখানে ব্রহ্মচারী, সেখান থেকে সপ্তমী হয়েছে ব্রহ্মচারীষু হয়ে গেছে। তারই যেসু এখানেও বিশেষণত্বাৎ সপ্তমী হয়েছে ব্রহ্মচারীষু অধিয়ানেষু গতঃ। আচ্ছা স্যার, এই অপ্রসিদ্ধ আর প্রসিদ্ধ মানে কি, মানে মূল ক্রিয়া যেটা সেটাকে প্রসিদ্ধ ক্রিয়া বলছি, আর যে ক্রিয়ার, হ্যাঁ, যে ক্রিয়ার কাল জানা আছে সেটা হচ্ছে কি প্রসিদ্ধ ক্রিয়া। ব্রহ্মচারী প্রত্যেকদিন একই সময়ে অধ্যয়ন করে, কিন্তু কেউ এসে চলে গেল, সেই চলে যাওয়ার কালটা, চলে যাওয়ার ক্রিয়াটা আমাদের জানা নেই, ওইটা অপ্রসিদ্ধ ক্রিয়া। কিন্তু প্রত্যেকদিন জানি ব্রহ্মচারীরা এই সময়ে অধ্যয়ন করে। তাহলে অধ্যয়ন করার সময় এটা কি, অধ্যয়ন ক্রিয়া প্রসিদ্ধ ক্রিয়া। সেই প্রসিদ্ধ ক্রিয়ার দ্বারা এখানে অপ্রসিদ্ধ ক্রিয়াকে লক্ষিত করা হচ্ছে, তার কাল গণনা করা হচ্ছে। তাহলে সেই প্রসিদ্ধ ক্রিয়া এখানে হচ্ছে ব্যাপার রূপ ক্রিয়া। সেই ব্যাপার রূপ অধ্যয়ন ক্রিয়া, তার যে আশ্রয় ব্রহ্মচারী, সেখান থেকে সপ্তমী হবে। সেখান থেকে সপ্তমী হয়েছে, ব্রহ্মচারী সু হয়ে গেছে এখানে। আর তার বিশেষণ যেহেতু অধিয়ানেষু, সেখানেও সপ্তমী হয়েছে, এই জন্য ব্রহ্মচারীষু অধিয়ানেষু গতঃ। এখানে কিন্তু ক্রিয়া বলেছে, তাহলে যন্নিষ্ঠ ক্রিয়া। যন্নিষ্ঠ ক্রিয়া বলতে এখানে ক্রিয়া বলতে দুজনকে বোঝায়, ব্যাপার রূপ, ফল রূপ। তাহলে ব্যাপার রূপ ক্রিয়ার উদাহরণ হচ্ছে এটা। ফল রূপ ক্রিয়ার উদাহরণ কি আছে, গোষু দুহ্যমানাসু গতঃ। গোষু দুহ্যমানাসু গতঃ, এখানেও গমন রূপ ক্রিয়ার কাল নিশ্চিত নয়, কিন্তু দোহন রূপ ক্রিয়া প্রসিদ্ধ ক্রিয়া। প্রত্যেকদিন একই সময়ে কি হয়, দোহন রূপ ক্রিয়া হয়। তাহলে সেই দোহন রূপ ক্রিয়া প্রসিদ্ধ ক্রিয়া। সেই প্রসিদ্ধ ক্রিয়া এখানে কিরকম, ফলরূপ ক্রিয়া। সেই ফলরূপ ক্রিয়া, তার আশ্রয় কি এখানে গাবহ। সেই জন্য সেখান থেকে কি হয়েছে, সপ্তমী হয়েছে গোসু। গোসু। হ্যাঁ আর তার যেহেতু বিশেষণ, এই জন্য দুইহমানাসু এখানেও সপ্তমী হয়েছে, গোসু দুইহমানাসু গতঃ। স্যার বোঝা গেছে স্যার সকলের? বলছি, হ্যাঁ স্যার বলছি যে ব্যাপার রূপ ক্রিয়া আর ফল রূপ ক্রিয়া, এটা বুঝবো কি করে যে কোনটা ব্যাপার রূপ ক্রিয়া আর কোনটা ফল রূপ ক্রিয়া? এই যে এখানে প্রয়োগ দেখে বুঝতে হবে। দুইহমানাসু এখানে কর্মনীতে প্রত্যয় আছে, তাহলে কর্মতে মানে কি, ফল রূপ ক্রিয়া থাকে কি ব্যাপার রূপ ক্রিয়া, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ফলরূপ ক্রিয়া। তাহলে এখানে ফলরূপ ক্রিয়ার আশ্রয় হচ্ছে আর গোসু এখানে। কর্তরিতে প্রয়োগ থাকলে তখন ব্যাপার রূপ ক্রিয়া হবে। তখন হ্যাঁ, হ্যাঁ, হুম, এই সূত্র থেকে অর্থ দেখে দেখে যে গিয়ে মানে প্রয়োগ করাটা খুবই কঠিন। এই জন্য হচ্ছে আমরা যেরকম ভাষা শেখানোর সময় করানো হয়েছিল, ওইটা অত্যন্ত সহজ প্রক্রিয়া। প্রয়োগের জন্য সূত্র অর্থ এরকম ভাবে আসবে। ঠিক আছে, 5 মিনিট ব্রেক দেওয়া হচ্ছে, 8টা 10 থেকে আবার ক্লাস শুরু হবে।
তাহলে ইয়স্য চ ভাবেন ভাবলক্ষণম, সকলে চলে এসছেন তো? Yes. ইয়স্য চ ভাবেন ভাবলক্ষণম, এরপর সূত্র আসছে ষষ্ঠী চানাদরে। ষষ্ঠী চানাদরে সন্ধিচ্ছেদ কিরকম হবে? ষষ্ঠী চ অনাদরে, ষষ্ঠী চ অনাদরে। ষষ্ঠী এখানে প্রথমার এক বচন আছে, চ এটা অব্যয়, অনাদরে সপ্তমীর এক বচন আছে। সপ্তমী অধিকরণে এসে একটা সূত্র ছিল, সেখান থেকে সপ্তমী এই প্রথমান্ত পদের অনুবৃত্তি হচ্ছে। আর ইয়স্য চ ভাবেন ভাবলক্ষণম, এই পুরো সূত্রটা এখানে অনুবৃত্তি হয়ে চলে আসবে। অনাদরে এখানে বিষয়ে সপ্তমী আছে, এই জন্য অনাদর বিষয়ে গম্য মানে এই অর্থ হবে। আর ইয়স্য চ ভাবেন ভাবলক্ষণম, সেটা তো আমরা তার অর্থ দেখিয়েছিলাম, তো সেই অর্থটা পুরো এখানে চলে আসবে। আর ষষ্ঠী আছে তার সঙ্গে সপ্তমী, এই জন্য ষষ্ঠী সপ্তম্যৌ দ্বে বিভক্তি ভবতঃ। অনাদরে গম্য মানে, তাহলে যন্নিষ্ঠ প্রসিদ্ধ ক্রিয়য়া অপ্রসিদ্ধা ক্রিয়া লক্ষ্যতে তাদৃশ ক্রিয়াশ্রয়বাচকাৎ ষষ্ঠী সপ্তম্যৌ ভবতঃ, এরকম সূত্রের অর্থ আসবে। মানে অনাদর মানে হচ্ছে, অনাদর মানে অর্থ বোঝা যাচ্ছে, অনাদর বাংলাতেও অনাদর বলে। সে অনাদর যদি গম্যমান হয়, আর সেখানে অপ্রসিদ্ধ ক্রিয়ার দ্বারা যদি, প্রসিদ্ধ ক্রিয়ার দ্বারা যদি কোনো অপ্রসিদ্ধ ক্রিয়া লক্ষিত হয়, সেখানে যে নিষ্ঠ প্রসিদ্ধ ক্রিয়ার দ্বারা অপ্রসিদ্ধ ক্রিয়া লক্ষিত হচ্ছে, তাদৃশ প্রসিদ্ধ ক্রিয়াবাচকা বা ক্রিয়াশ্রয়বাচকাৎ কি হবে? ষষ্ঠী বিভক্তি আর সপ্তমী বিভক্তি হবে। প্রসিদ্ধ ক্রিয়াশ্রয়বাচকাৎ ষষ্ঠী সপ্তম্যও ভবতঃ। শুধুমাত্র এক্সট্রা একটাই বলছে অনাদরে গম্য মানে, অনাদর যদি গম্যমান হয় তাহলেই সেখানে সপ্তমীতে প্রাপ্তই ছিল, ষষ্ঠীও হবে, এটাই বলা হচ্ছে শুধুমাত্র, বিশেষ কিছু নেই। উদাহরণ দেখলে আরো ভালো করে বোঝা যাবে। অর্থ তাহলে বোঝা গেছে তো এটার? অনাদর হুম? বলে অনাদর বোঝালে ষষ্ঠী আর সপ্তমী দুটোই হবে। হ্যাঁ, দুটোই হবে। যেমন উদাহরণ বলা হচ্ছে রুদতি পুত্রে রুদতঃ বা পুত্রস্য প্রাব্রাজিত। ঠিক আছে, এখানে প্রাব্রাজিত মানে হচ্ছে সন্ন্যস্তবান ইত্যর্থ। প্রাব্রাজিত মানে সন্ন্যস্তবান, সন্ন্যাসম স্বীকৃতবান। তাহলে সন্ন্যাস এখানে তার সেই ক্রিয়া রোদন ক্রিয়ার দ্বারা বোঝা যাচ্ছে। এই জন্য এখানে রোদন ক্রিয়া হচ্ছে কি প্রসিদ্ধ ক্রিয়া, সেই প্রসিদ্ধ ক্রিয়া আশ্রয় পুত্র, এই জন্য সেখানে ষষ্ঠী হয়েছে, সপ্তমী হয়েছে, পুত্র পুত্রে, তার বিশেষণের জন্য রুদতি রুদতঃ এখানেও হয়েছে। আর প্রাব্রাজিত এখানে এটা হচ্ছে ক্রিয়াপদ, তার অর্থ হচ্ছে সন্ন্যস্তবান। এই বাক্যের অর্থ কি? যে পুত্র প্রভৃতি সবাই ক্রন্দন করছে, পুত্র স্ত্রী প্রভৃতি, কিন্তু তাদেরকে তাদের ক্রন্দনের কোনো গুরুত্ব না দিয়েই, ক্রন্দনকে অনাদর করেই পিতা সন্ন্যস্তবান। তো সেখানে দেখতে পাচ্ছি প্রসিদ্ধ ক্রিয়াশ্রয় হচ্ছে এখানে কি পুত্র, সেখানে ষষ্ঠীও হয়েছে সপ্তমীও হয়েছে, এই জন্য পুত্রে পুত্রস্য বা বলা হয়েছে। ঠিক আছে, রুদতি পুত্রম, রুদতি রুদতঃ বা পুত্রম পুত্রস্য পুত্রে পুত্রস্য বা প্রাব্রাজিত। এখানে আর বিশেষ একটা কিছু ছিল, মানে এখানে অর্থ বলা ছিল। পুত্রস্য মানে ছেলেকেই বোঝাচ্ছে। হ্যাঁ, ছেলেকে ছেলেরা বোঝাচ্ছে। কাঁদছে, কিন্তু তাও সেটাকে উপেক্ষা করে হ্যাঁ, সন্ন্যাসী হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। রুদন্তম পুত্রাদিকম অনাদৃত্য সন্ন্যস্তবান ইত্যর্থ, এরকম মূল গ্রন্থেই লেখা আছে বাক্যের অর্থ। মানে রুদন্ত কি ক্রন্দন রত পুত্র প্রভৃতিকে অনাদৃত্য তিরস্কৃত্য সন্ন্যস্তবান ইত্যর্থ। বিশেষ কিছু নেই আর। যদি অনাদর গম্যমান হয় তাহলেই শুধুমাত্র এখানে ষষ্ঠী বিভক্তিও হবে।
হুম, এখানে আর কিছু নেই। তো এই হচ্ছে ষষ্ঠী চানাদরে অনাদরাধিক্যে বৃত্তিতে অনাদরাধিক্যে ভাবলক্ষণে ষষ্ঠী সপ্তমীয় স্তহ, এরকম বলা হয়েছে। তো সম্পূর্ণ সূত্রের বৃত্তি এরকম ভাবে হবে, মানে উদাহরণ পুরো সূত্রটা অনুবৃত্তি হয়ে এরকম অর্থ হবে। আর বিশেষ কিছু নেই এখানে। সপ্তমীতে আর আমরা যতশ্চ নির্ধারণম একটা সূত্র আছে, এই সূত্রটা দেখবো, আর দুটো সূত্র দেখবো তারপরে। যতশ্চ নির্ধারণম, এখানেও সন্ধিচ্ছেদ কিরকম হবে? यतः च निर्धारणम्। কোন সূত্রের দ্বারা এখানে তালবস্য আসছে? স্তোঃ হুম, বিসর্গ থেকে সাক্ষাৎ চলে আসবে না কোথা থেকে আসবে? না, আগে প্রথমে সচয়ু শুরু হয়ে উম আহ, না, এখানে প্রথমে বিসর্গে সসজু শুরু হয়ে ওখানে স্থানে রু আদেশ হবে। হ্যাঁ, কিন্তু রু রুতে এখানে দরকার নেই, তো আমাদের বিসর্গ আছে, বিসর্জনীয় সে স হবে, দিয়ে সেই সকারের আবার স্তোষ চুনাস্য দিয়ে যুক্ত হয়ে যাবে, যতশ্চ এরকম হবে। এখানেও যতশ্চ নির্ধারণম, নির্ধারণম এখানে প্রথমার এক বচন আছে, যতঃ এটা অব্যয়, চ এটাও অব্যয়। এখানে ষষ্ঠী চানাদরে একটা সূত্র আমরা দেখলাম, সেখান থেকে ষষ্ঠী এটা অনুবৃত্তি হয়ে আসছে, আর সপ্তমী অধিকরণে চ সেখান থেকে সপ্তমী এটা আসবে। নির্ধারণম মানে কি? তো নির্ধারণ শব্দের অর্থ বলা হচ্ছে জাতি গুণ ক্রিয়া সংজ্ঞাভিঃ সমুদায়াৎ একদেশস্য পৃথক্করণম নির্ধারণম, মানে জাতির দ্বারা, গুণের দ্বারা অথবা ক্রিয়ার দ্বারা কোন সমুদায় থেকে সেই সমুদায়ের একদেশকে যদি পৃথক করা হয়, সেটাই হচ্ছে নির্ধারণ পদের অর্থ। তাহলে সেরকম নির্ধারণে জাত থেকে নির্ধারণ হচ্ছে, হ্যাঁ, মানে জাত থেকে জাতি গুণ ক্রিয়া সংজ্ঞার দ্বারা পৃথককরণ হচ্ছে, সেখান থেকে কি হবে? ষষ্ঠী বিভক্তিও হবে, সপ্তমীও হবে। এই জন্য বলছে যে ইয়স্মাৎ সূত্রার্থে বলা হচ্ছে কি ইয়স্মাৎ সমুদায়াত, মানে যে সমুদায় থেকে, জাত্যাদিভিঃ মানে জাতি গুণ ক্রিয়া সংজ্ঞাভিঃ, চারটা এখানে আছে, জাতি গুণ ক্রিয়া আবার সংজ্ঞা, একদেশস্য পৃথক্করণম তস্মাৎ তাদৃশ সমুদায় বাচকাৎ, তস্মাৎ মানে সেই সমুদায় বাচক থেকে ষষ্ঠী সপ্তম্যও স্তঃ, ষষ্ঠী সপ্তম্যও ভবতঃ, এই হচ্ছে সূত্রের অর্থ। যে সমুদায় থেকে জাতির দ্বারা, গুণের দ্বারা, ক্রিয়ার দ্বারা অথবা সংজ্ঞার দ্বারা একদেশের পৃথককরণ করা হচ্ছে, সেই সমুদায় বাচক প্রাতিপদিক থেকে যথাক্রমে ষষ্ঠী আর সপ্তমী বিভক্তি হবে। যেমন উদাহরণ বললে বোঝা গেল তো? সকলের সূত্রের অর্থ বোঝা গেছে? না, মানে পুরোটা বুঝতে পারিনি। জাতি গুণ ক্রিয়া এগুলোর থেকে কি হলে হবে সেটা বুঝতে পারিনি। এগুলোর থেকে না, এগুলোর দ্বারা উদাহরণ দিলে সেটা ভালো করে বোঝা যাবে। ও এগুলোর আচ্ছা, দ্বারা আছে অনেক কোনো একটা উদাহরণ সমুদায় করি থেকে, ওই বুঝতে পেরেছি, মানে জনেষু রামঃ শ্রেষ্ঠঃ এরকম সেইটা বোঝানো হচ্ছে, মানে অনেকের মধ্যে হ্যাঁ হ্যাঁ একজনকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, সেটাই তো, কোনো জনেষু বলছি না, সমুদায়, সেখান থেকে কোনো একজনকে, কোনো একটা অংশকে, একদেশকে আমি পৃথক করছি। সেই পৃথক করার পরে হেতু কি হতে পারে? জাতি, গুণ, ক্রিয়া অথবা সংজ্ঞা। সংজ্ঞা মানে কি? নাম। ঠিক আছে? যেমন উদাহরণ বলা হচ্ছে এখানে, সর্পাণাম সর্পেষু বা বাসুকিঃ শ্রেষ্ঠঃ। এখানে কি, এখানে বিশেষত্ব কি বলা হলো? নাম, ও মানে সংজ্ঞা। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, সার্পা ঠিক আছে? ওইটা। হ্যাঁ, হ্যাঁ, সর্প এটা হচ্ছে সমুদায়, তার থেকে বাসুকি হচ্ছে একজন কি বিশেষ নাম, তাই তো? সে তাকে কি বলা হচ্ছে? শ্রেষ্ঠ বলা হচ্ছে, বা পটু, বা এরকম কিছু বলা যেতে পারে। তো এখানে হচ্ছে কি নামের দ্বারা সমুদায়ের থেকে একদেশকে পৃথক করা হলো। সমস্ত সর্প হচ্ছে এখানে সমুদায়, সেখান থেকে বাসুকি হচ্ছে শ্রেষ্ঠ। সর্পাণম সর্পেষু বা বাসুকি শ্রেষ্ঠ। এখানে কি বলা করা হচ্ছে? যে নামের দ্বারা পৃথক করা হলো, সংজ্ঞা। সংজ্ঞা হচ্ছে এখানে নাম। ঠিক আছে? নৃণাম নৃষু বা বৈশ্য আঢ্যতরঃ।
নৃণাম নৃষু, এখানে নৃ হচ্ছে কি মনুষ্য সমুদায়, সেখান থেকে বৈশ্যকে একজনকে আলাদা করা হলো। হ্যাঁ, সেটা সে কি আঢ্যতর। তো এখানে বৈশ্য হচ্ছে কি জাতি, তাহলে জাতির দ্বারা একজনকে পৃথক করা হলো, নৃ সমুদায় থেকে কি করা হলো, জাতির দ্বারা পৃথক করা হলো, তাই তো। তাহলে সমুদায়াত হ্যাঁ, হ্যাঁ। একদেশস্য পৃথককরণ, জাতি গুণ ক্রিয়া সংজ্ঞাবিহি, তাহলে সংজ্ঞার দ্বারা দেখা গেল, জাতির দ্বারা দেখা গেল। আরেকটা উদাহরণ আছে কি গচ্ছতাম গচ্ছৎসু বা ধাবন শীঘ্রহ, এখানেও গচ্ছতাম গচ্ছৎসু, গচ্ছন মানে হচ্ছে যে সকল গমন, যারা যাচ্ছে আর কি, তাদের থেকে যে দৌড়াচ্ছে, এখানে ধাবন ক্রিয়া বলতে চেয়েছে। তাহলে সেই ক্রিয়ার দ্বারা হচ্ছে এখানে কি হলো, সমুদায়ের থেকে একদেশের পৃথক করা হলো। গচ্ছতাম গচ্ছৎসু বা ধাবন শীঘ্রহ, তাহলে যেখান থেকে হচ্ছে পৃথক করা হচ্ছে সমুদায় থেকে, তদ্বাচক প্রাতিপদিক থেকে এখানে ষষ্ঠী সপ্তমী হচ্ছে, এই জন্য সর্পাণম সর্পেষু ষষ্ঠী সপ্তমী হয়েছে, নৃণাম নৃষু, গচ্ছতাম গচ্ছৎসু। সে ঠিক তেমনি আরেকটা কি বাকি রইল, জাতি গুণ ক্রিয়া, জাতি সংজ্ঞা আর গুণ। গুণের উদাহরণ কি হবে, গুণের উদাহরণ আছে গবাম গোশুবা কৃষ্ণা বহু ক্ষীরা, এটারই উদাহরণ অনেক রকম হতে পারে। কৃষ্ণা শুধু বললে আচ্ছা, গবাম গোশু বা কৃষ্ণা বহু ক্ষীরা। এখানে কৃষ্ণ কি, এটা গুণ, গুণের কথা বলা হয়েছে। সমুদায় হচ্ছে গো সমুদায়, তার থেকে কৃষ্ণ যেগুলো কালো, তাদেরকে হচ্ছে একদেশ থেকে পৃথক করা হলো, ঠিক আছে। এই জন্য এখানে কি হয়েছে, সমুদায় বাচক প্রাতিপদিক থেকে ষষ্ঠী সপ্তমী হয়েছে, গোয়াম গোশু বা কৃষ্ণা বহু ক্ষীরা। বোঝা গেছে। হুম। ঠিক তেমনি আরো কিছু উদাহরণ হবে, কি 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 উদাহরণ হতে পারে আর এই ধরনের। মানে অনেক লোকের মাঝে যারা লম্বা তাদেরকে আলাদা করা হচ্ছে বা এরকম কিছু। হ্যাঁ, সেটা একটা গুণ। আহ, হুম। ঠিক আছে, সেরকম ভাবেও করা যেতে পারে। এরকম আরো অনেক উদাহরণ হবে। হুম, यतश्च निर्धारणं जातिगुणक्रियासंज्ञाभिः समुदायात् एकदेशस्य पृथक्करणं निर्धारणं यतः ततः षष्ठीसप्तम्यो स्तः। ঠিক আছে, এর উদাহরণ বোঝা গেছে। এরপরে আসছে, এরপরে আমরা সাক্ষাৎ অধীরীশ্বরে একটা সূত্র আছে, সেখানে যাও। অধীরীশ্বরে, অধীরীশ্বরে এখানে কি ছেদ হবে, অধিহি ঈশ্বরে। স্যার এখানে ঈশ্বরে কি করে অধীর সমাস ঈশ্বর হচ্ছে, বলে কি করে এখানে ইয়ে হচ্ছে, হ্যাঁ না না ঠিক আছে। এই এক জায়গায় এরকম দেখেছিলাম না, মানে প্রাতিপদিক না নিপাতের ক্ষেত্রে অধীর ঈশ্বরে, মানে ঈশ্বর থেকে এরকম একটা ছেদ আছে। প্রাগৃশ্বরাম নিপাতাহা। হুম হুম, ওখানে ঈশ্বর থেকে এটা আছে, ভাগটা আছে। কি এখানে তাহলে কিভাবে হচ্ছে, অধি ঈশ্বরে আছে, কি হবে এখানে, স্যার কিসের এখানে জন্য আসছে স। রু দিয়ে রু আদেশ হবে, রু এর অনুবন্ধ লোপের হুম, পরে র থাকবে। হ্যাঁ, অন্য কোনো সূত্র এখানে প্রাপ্ত হচ্ছে না। অধি ঈশ্বরে, অধি প্রথমান্ত, ঈশ্বরে সপ্তম্যন্ত, কর্মপ্রবচনীয়, এটা অধিকার আসছে। ঈশ্বরে মানে ঐশ্বর্যে, এখানে তাহলে ঐশ্বর্য অর্থে দ্যোত্যে অধি কর্মপ্রবচনীয় সংজ্ঞা ভবতি। ঐশ্বর্য অর্থের যখন দ্যোতক হবে অধি, হ্যাঁ, তখন হচ্ছে কি হবে, সেখানে অধি হচ্ছে তখন কর্মপ্রবচনীয় সংজ্ঞা হবে। সেই হচ্ছে অধীরীশ্বরে, এই সূত্রের দ্বারা বলা হচ্ছে। বিশেষ কিছু নেই, ঐশ্বর্য অর্থের দ্যোতক যখন অধি হবে তখন সে কর্মপ্রবচনীয় হবে, তৎযোগে কি বিভক্তি প্রাপ্ত হচ্ছে সেটা
পরের সূত্রে বলা হবে। তার জন্য পরের সূত্র আসছে কি যস্মাৎ অধিকম যস্য চেশ্বর বচনম তত্র সপ্তমী। এখানে যস্মাৎ আগেরটার কোনো যস্মাৎ যুক্ত উদাহরণ অধিকম আছে? স্যার ওই কিসের ঐশ্বর্যম, এই অধীরেশ্বরে এটার আসছে উদাহরণ আছে? ও আচ্ছা আচ্ছা। আসছে 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 উদাহরণ আসছে। এখানে সূত্র কি আছে, ছেদ কিরকম হচ্ছে যস্মাৎ অধিকম, এখানে দকার কোন কার দ্বারা হচ্ছে? ঝলাম যশোন্তে। ঝলাম যশন্তে। যস্মাৎ পঞ্চম্যন্ত আছে অধিকম, প্রথমান্ত যস্য ষষ্ঠ্যন্ত চ অব্যয় ঈশ্বর বচনম প্রথমান্ত তত্র অব্যয় সপ্তমী প্রথম আর একবচনান্ত। কর্মপ্রবচনীয় যুক্তে দ্বিতীয় এই সূত্র থেকে কর্মপ্রবচনীয় যুক্তে এই সপ্তম্যন্ত পদের অনুবৃত্তি হচ্ছে। এই সূত্রের অর্থ কি হচ্ছে যস্মাৎ অধিকম যস্য চ ঈশ্বর বচনম তত্র কর্মপ্রবচনীয় যুক্তে সপ্তমী ভবতি। মানে যার অধিক আর যার ঈশ্বর বা ঐশ্বর্য বোঝা যাচ্ছে সেখানে কর্মপ্রবচনীয় যোগে সপ্তমী হবে। ঠিক আছে, যার থেকে অধিক অথবা যার ঐশ্বর্য বোঝা যাচ্ছে সেখানে কি হবে তৎযোগে, সেখানে কর্মপ্রবচনীয় সংযোগ শব্দের যদি যোগ থাকে তাহলে সেখান থেকেই সপ্তমী হবে। যেমন উদাহরণ বলা হচ্ছে, আগে একটা উদাহরণ আমরা দেখেছিলাম, কি ছিল, উপধিকে যে সূত্র পড়েছিলাম, তাই তো, উপপরার্থে হরের গুণাহা মানে কি, এখানে হচ্ছে কি উপ, এটা হচ্ছে উপধিকে যে অধিক অর্থে উপ, এই এর কি হচ্ছে কর্মপ্রয়োজনীয় সংজ্ঞা হয়েছে। তাহলে এখানে হচ্ছে অধিক, যার অধিক বোঝাচ্ছে, তাহলে পরার্ধের অধিক বোঝাচ্ছে, তাই তো, এই জন্য পরার্ধে কি হয়েছে সপ্তমী হয়েছে, যস্মাৎ অধিকম, পরার্ধের থেকে অধিক বোঝা যাচ্ছে, এই জন্য যার অধিক বোঝা যাচ্ছে সেখানে কর্মপ্রবচনীয় যোগে সপ্তমী হবে। তাহলে পরার্ধের অধিক বোঝা যাচ্ছে, এই জন্য পরার্ধে কি হয়েছে সপ্তমী হয়েছে, উপপরার্ধে হরেহে গুণাহা মানে পরার্ধাৎ অধিকাহ ইত্যর্থ। ঐশ্বর্যের উদাহরণ কি বলা হচ্ছে, ঐশ্বর্য অধিরামে ভুহু। হ্যাঁ, সমস্ত ঐশ্বর্য মানে কি, ঐশ্বর্য মানে হচ্ছে এখানে সমস্ত ভূ মানে পৃথিবীর ঐশ্বর্য বা স্বামী সে হচ্ছে কি রাম। তাহলে এখানে অধি ঋশ্বরে এই সূত্রের দ্বারা এখানে অধি হচ্ছে কর্মপ্রবচনীয়, আর যস্মাৎ অধিকম যস্য চ ঈশ্বর বচনম, কার ঐশ্বর্য এখানে রামের, এই জন্য সেখানে সপ্তমী হবে কর্মপ্রবচনীয় যোগে অধিরামে ভূহু। বিশেষ করে এখানে একটা নিয়ম বলা হচ্ছে যে ঐশ্বর্য তু স্বস্বামীভ্যাম পর্যায়েণ সপ্তমী, যখন ঐশ্বর্য প্রতীতি হবে তখন স্ব শব্দ, স্ব বলতে যেটা হচ্ছে ধনবাচী, আর স্বামী মানে হচ্ছে এখানে যেমন রাম, তো উভয় জায়গাতেই পর্যায়ে সপ্তমী হবে, মানে অধিরামে ভুহু এই প্রয়োগটাও হবে, আবার অধি ভুবি রামহ এই প্রয়োগটাও হবে। এখানে স্ব কি ভূ, স্ব মানে ধনবাচী স্ব শব্দ, সেই স্ব হচ্ছে কি এখানে ভূ, সেখানেও সপ্তমী হবে, আর যেখানে যে স্বামী রাম সেখানেও সপ্তমী হবে, অধিভুবি রামহ অধিরামে ভুহু, এরকম দুটো প্রয়োগই সিদ্ধ হবে। ঠিক আছে, এই হচ্ছে স্যার সপ্তমী আরেকবার বিভক্তি। এটা এখানে আর বলবেন, এই উদাহরণ দুটো, হুম মানে হুম প্রথমটায় রাম এটা মানে হচ্ছে স্বামী, মানে যার হচ্ছে তাই জন্য মানে সে ঐশ্বর্য অর্থে যেখানে যেটা স্ববাচক শব্দ মানে ধনবাচক শব্দ সেখানেও সপ্তমী হবে, আর যে স্বামী সেখান থেকেও সপ্তমী হবে। তাহলে অধিরামে ভূহু, এখানে যে স্বামী রাম সেখানেও সপ্তমী হয়েছে, অধিরামে ভূহু এই প্রয়োগটা হচ্ছে। অধিভুবি রাম, এখানে ভূ হচ্ছে কি সোম ধনম, সেখানেও সপ্তমী হয়েছে, যেন অধিভুবি রাম এই প্রয়োগটাও হবে, অর্থ একই, সমস্ত ভূমির অধিপতি স্বামী হচ্ছে কি রাম,
অধিভুবি রাম, অধিরামে ভূহু। ঠিক আছে। আর উপরটাও কি বললেন, ভালো করে বুঝতে পারিনি উপকারার্থে। উপ যেখান থেকে ইয়স্মাৎ অধিকম মানে যার থেকে অধিক বোঝাবে, সেখান থেকে সপ্তমী হবে কর্মপ্রবচনীয় যোগে। উপপরার্ধে হরে ও আচ্ছা গুণাহ, আচ্ছা, এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরার্ধের ঠিক আছে। থেকে অধিক বোঝা যাচ্ছে এই জন্য। হ্যাঁ, আচ্ছা, এইরকম আমরা পঞ্চমীতেও করেছিলাম না? মানে হ্যাঁ সেটাই তো, এটা থেকে, দ্বিতীয়াতে উপদিকে ছিল না, আচ্ছা দ্বিতীয়াতে। হ্যাঁ আহ, দ্বিতীয়াতে ছিল উপ দিয়ে। আমি বলছি অন্য কিছুর ওই তুলনা করার সময়ও পঞ্চমী ব্যবহার করেছিলাম না এর তুলনা, থেকে। মানে, মানে ধরুন আহ লক্ষণের চেয়ে রাম সুন্দর বা এইরকম। হ্যাঁ সেটা তো হবেই, সেখানে তো কর্মপ্রবচনীয় যোগ নেই। ও কর্মপ্রবচনীয় যোগ আচ্ছা, থাকলে এখানে এরকম হবে। ও আচ্ছা, ওই অধিক গুণ আছে সেইটাতে দ্বিতীয়াতে যেগুলো করছিলাম সেইগুলোর মতন এইটা বলছেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ যেমন, যেমন হুম। পঞ্চমীতে কি উদাহরণ, পঞ্চমীর উদাহরণ কি আছে? মানে রামः লক্ষ্মণাৎ আহ, সুন্দরতরः। অধিকহ, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখানে যদি আমি ওই কর্মপ্রবচনীয় করতে চাই, তাহলে উপলক্ষ্মণে রামস্য গুণাহ এরকম প্রয়োগ করতে হবে। কর্মপ্রবচনীয় যদি যোগ করে দিই তাহলে কিন্তু সেখানে সপ্তমী হয়ে যাবে। উপলক্ষ্মণে রামস্য গুণাহ মানে লক্ষ্মণাৎ অপি অধিকাহ রামস্য গুণাহ সন্তি। হ্যাঁ ঠিক ঠিক আছে, আছে। হ্যাঁ, কর্মপ্রবচনীয় যোগ করলে সেখানে কিন্তু এরকম হবে। এই হচ্ছে সপ্তমী হলো, হয়ে গেছে। তো বিশেষ কিছু নেই আর। এ পুরো সন্ধি থেকে এখনো পর্যন্ত হুম যেগুলো পড়া হয়েছে। আচ্ছা আগের দিনের যে প্রশ্নটা ছিল, কি বলা হয়েছিল, ওই উনি এসছেন কি আজ? হ্যাঁ স্যার, আমি আছি। আচ্ছা, ওই অধিকরণ বাচি নশ্চ, তাই তো? তস্য চ বর্তমানে, তারপরে অধিকরণ বাচিনশ্চ একটা সূত্র ছিল। সেখানেও অধিকরণ বাচিনশ্চ, এখানে একটা সূত্র আছে, তো অধিকরণে চ দ্রব্য গতি আহ, প্রত্যবসানার্থেভ্য এরকম একটা কিছু সূত্র আছে। তো তপ্রত্যয় প্রকরণে তপ্রত্যয় বিধায়ক অনেকগুলো সূত্র আছে। সেই ক্ষেত্রে কিছু একটা সূত্র যেমন আগের দিনে বলা হয়েছিল, তস্য চ বর্তমানে এখানে বলা হয়েছিল। হ্যাঁ কি সূত্র বলা হয়েছিল ওখানে? মতি বুদ্ধি বুদ্ধি পূজার্থেভ্যস্য, মতি বুদ্ধি পূজার্থক ধাতুর ক্ষেত্রে কি হয়, বর্তমান অর্থেও তপ্রত্যয়ের বিধান বিধান হয়। তো সেই বর্তমানার্থে যে তপ্রত্যয় তৎযোগে আমরা দেখেছিলাম ষষ্ঠী বিভক্তি হয়, যেমন রাজ্ঞাম মত বুদ্ধ পূজিত বা। ঠিক তেমনি অধিকরণে অর্থে তপ্রত্যয়ের বিধান আছে কোথাও কোথাও। আমরা কি জানি, ধাতুর উত্তর প্রত্যয়টা সাধারণত ভাবে কর্তরিতে কর্মণিতেই হয়, কিন্তু কোথাও কোথাও অধিকরণে, করণে ইত্যাদিতেও হয়। হুম তো সেই ক্ষেত্রে অধিকরণে অর্থে যে তপ্রত্যয় আছে, তদন্ত যোগে কি হবে, ষষ্ঠী বিভক্তি হবে। এটাই হচ্ছে অধিকরণ বাচিনশ্চ এই সূত্রের অর্থ। তস্য যোগে ষষ্ঠী স্যাৎ লেখা আছে, তার উদাহরণ দেওয়া আছে। ইদম এষাম আসিতম শয়িতম গতম ভুক্তম বা। আসিতম একটা পদ আছে, শয়িতম একটা পদ আছে, গতম একটা পদ আছে, ভুক্তম একটা পদ আছে। এসাম এখানে যে ষষ্ঠী আছে, এখানে কর্তরিতে ষষ্ঠী আছে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এসাম এখানে কিসে ষষ্ঠী আছে? কর্তরিতে ষষ্ঠী আছে। মানে এসাম মানে কি, অনে এতৈহি, এটা ধরতে হবে, এতৈহি, এতৈহি আসিতম ভুক্তম শয়িতম গতম। ঠিক আছে, তো এখানে অধিকরণ অর্থে কি সূত্রটা বলা হয়েছিল? তো অধিকরণে তপ্রত্যয় ভবতি, অধিকরণে কোন কোন ধাতু থেকে? দ্রব্য, ধ্রুব মানে স্থির অর্থে যে সকল ধাতুগুলো আছে, মানে উপবিষণ, আসিতম আস ধাতু যেমন, হ্যাঁ সেই সকল ধাতু থেকে। দ্রব্য গতি, গত্যর্থক ধাতু থেকে। গতম এখানে হচ্ছে। আর কি প্রত্যবসান মানে কি, ভুক্তম ভুজ ধাতু থেকে। প্রত্যবসান মানে কি, ভক্ষণার্থ। এই সকল ধাতু থেকে অধিকরণ অর্থেও কি হয়, তপ্রত্যয় হয়। তাহলে
দ্রব্যার্থক ধাতু আছে কি, আস ধাতু, সিং ধাতু, মানে দ্রব্যার্থ বলতে এখানে বিশেষত অকর্মক ধাতুকে বলতে চেয়েছে। সেই সকল ধাতু থেকে অধিকরণ অর্থে আসতে अस्मिन् ইতি আসিতম মানে আসনম ইত্যর্থ। ঠিক তেমনি ভুজ্যতে यस्मिन् তদ ভুক্তম, গম্যতে अस्मिन् ইতি গতম। ঠিক আছে, এরকম ভাবে আসিতম, শয়িতম, গতম, ভুক্তম শব্দগুলো নিষ্পন্ন হচ্ছে। আসিতম মানে হচ্ছে আসনম, শয়িতম মানে হচ্ছে শয়নম মানে যত্র শেতে, গতম মানে যত্র গম্যতে, ভুজ্যতে, ভুক্তম মানে যত্র ভুজ্যতে। তাই তৎযোগও কিন্তু কি হবে বলছে, ষষ্ঠী বিভক্তি হবে। যেমন আসিতম এষাম, এখানে ষষ্ঠী বিভক্তি হয়েছে ইদম এষাম, ইদম এষাম শয়িতম মানে ইদম এষাম শয়নম, শয়্যা, আসিতম মানে আসনম, শয়িতম মানে শয়নম মানে শয়ন শয়্যা ইত্যর্থ। ইদম এষাম গতম মানে হচ্ছে গমনস্থলম, ইদম এষাম ভুক্তম, ভুক্তম মানে এখানে ভোজন পাত্র ইত্যর্থ যত্র ভুজ্যতে। তৎযোগ আর কি এখানে ষষ্ঠী বিভক্তি হয়েছে, এষাম এখানে ষষ্ঠী হয়েছে। স্যার বলছি যে এখানে যে ষষ্ঠীটা হবে, যে মানে ভোজনাত্মক ধাতু, ধ্রুবাত্মক ধাতু বা প্রত্যাবাসনাত্মক ধাতুর অধিকরণ অর্থ বোঝালে তপ্রত্যয় হবে। আর সেই তপ্রত্যয়ান্ত যে শব্দ, সেই শব্দের নিকটে যে থাকবে তাতে ষষ্ঠী বিভক্তি হবে। না না, মানে নিকটে যে থাকবে সেরকম সমীপে নেই, না না সেরকম কিছু নেই। তাহলে আমি ইদম শব্দ যদি সমীপ না, আগে উচ্চারিত আগে করি তাহলে যেমন ইদম শব্দ সূত্রে বলা হয়েছে, অর্থ দিতে হবে, আগে আগে অর্থ দিতে সূত্রে হবে। যেমন কোথাও বলা হয়েছে কর্মে ষষ্ঠী বিভক্তি হবে, বা এরকম কিছু আছে বিধান, এখানে এরকম এখানেও এখানেও এখানে তো সেরকম, কিছু নেই। মানে কর্তৃকর্মণঃ কৃতি এই সূত্রের দ্বারা যে নিয়মটা করা হয়েছে তার দ্বারাই হচ্ছে মানে বস্তুত এখানে কি ছিল, আহ, মানে এখানে স্যার তপ্রত্যয় যুগে যে, মানে তপ্রত্যয় তো কর্ম কর্তরিতে, অর্থে, কর্তরিতেই কিন্তু কর্তরিতেই হচ্ছে, আচ্ছা, কর্তরিতেই মানে নল ষষ্ঠী হচ্ছে। প্রত্যয় দিয়ে যেটা নিষেধ ছিল সেই নিষেধকে হ্যাঁ, এখানে তার অপবাদ, সিদ্ধ করেছে। তার অপবাদ এখানে, হুম, তার অপবাদ করা। হুম। মানে তপ্রত্যয় যুগে নিষ্ঠা যুগে নিষেধ ছিল, তার ওইখানে হচ্ছে সেই তার হচ্ছে এটা অপবাদ, এই জন্য এখানে ষষ্ঠী হচ্ছে আর কি। ইদম এষাম আসিতম শয়িতম গতম ভুক্তম বা। মানে স্যার এই সূত্র দিয়ে যেখানে ষষ্ঠী হবে সেটা কর্মেতেই মানে কর্তাতেই না না ষষ্ঠী হবে। না না, কর্তাতেই, হ্যাঁ কর্তাতেই হচ্ছে। হুম। হুম। নলোপাব্যয় তো হয়ে গেছে, ব্যাস এই হচ্ছে এখানে কারক। এরপরে আগামী সপ্তাহে আমরা উম, আর দুটো ক্লাস হবে, সেই দুটো ক্লাসে সমাসের হচ্ছে কিছু ইন্ট্রোডাকশন, তার সঙ্গে একটা সমাস শেষ হয়ে যাবে, যে কোনো একটা সমাস বলতে দ্বন্দ্ব বা অব্যয়ীভাব হয়ে যাবে, অব্যয়ীভাব হয়ে যাবে, হ্যাঁ অব্যয়ীভাব সমাস আমরা পড়ে নিতে পারবো একটা ক্লাসে, ইন্ট্রোডাকশন আর হচ্ছে অব্যয়ীভাব সমাস। ঠিক আছে, পরের দিনে তারপরে একটা ক্লাসে হচ্ছে বহুব্রীহি সমাসটা পড়ে নেব। দুটা ক্লাসে হয়ে যাবে বহুব্রীহি সমাস পর্যন্ত। তারপরে হচ্ছে জানুয়ারি মাসে আমি ওখানে আমার পরীক্ষা হয়ে গেলে তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাসটা মানে একদিন আর 1 ঘন্টা এরকম লাগবে, মানে তারপরে আর দুটা ক্লাস, মানে জানুয়ারি মাসে পুরো হয়ে যাবে, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে মোটামুটি আমরা পরীক্ষা নেব। ঠিক আছে, সকলেই বেশি দিন একটু ছুটি পাওয়া যাবে, মানে ছুটি বলতে বেশি দিন সময় পাওয়া যাবে, একদম যেমন ভাবে পড়তে বলা হয়েছে আর কি, মানে সূত্র, অর্থ, বৃত্তি এগুলো অবশ্যই মুখস্থও করতে হবে কিন্তু, হ্যাঁ শুধুমাত্র বুঝে নিলাম, আমার বুঝে নিলে
নিলাম তো বুঝে নিলাম, এখন বুঝে নিয়েছি, কিন্তু মনে তো থাকবে না আমার। মনে থাকার জন্য তো মুখস্থ ছাড়া আর কোনো উপায় নেই। সেই মুখস্থ করার জন্য অনেক উপায় আছে, কিন্তু মনে রাখার জন্য তো মুখস্থই করতে হবে। বারবার ধরে ব্যবহার করতে হবে, বিষয়টাকে নিয়ে ভাবতে হবে। শুধুমাত্র পড়লেও হবে না, শ্রবণ তার সঙ্গে আগের দিন বলা হলো কি মনন, মনন করতে হবে। আর একটু লিখে লিখে পড়তে হবে, খাতা একটা করতে হবে, নোটবুক, যতই স্টাডি মেটেরিয়াল দেওয়া হোক যাই দেওয়া হোক, খাতায় নোট নিজেকে করতে হবে, এক একটা সূত্র লিখে সেখানে সূত্রের কি পদ পদার্থ সেই সকল ভেবে ভেবে নিজেকে পুরোটা যেন যত দূর হয়েছে ততটা পুরোর যেন হয়ে যায়, মানে যতটা পড়ানো হবে সেই পুরোটাই যেন হয়ে যায়। না হলে কিন্তু অনেক সূত্র পড়ানো হয়েছে, অনেক সূত্র হয়ে গেছে, প্রায় কারক প্রকরণে 100-র মতো সূত্র প্রায় হয়ে গেছে সম্ভবত। কত হয়েছে কেউ গুনেছেন কি? সম্ভবত ওরকম হয়ে যাবে কিছু সূত্র, 100-র মতোই প্রায় সূত্র হয়ে যাবে। তাহলে তারপরে আবার সন্ধিতে ওদিকেও মোটামুটি 100 সূত্র তো হবেই হবে, তাহলে প্রায় 200-র মতো সূত্র হয়ে গেছে, ওখানে আবার 60-70 সূত্র হবে, অনেকটা সূত্র। অতগুলো মনে রাখতে হবে পুরো, তার সঙ্গে বার্তিক আছে, উদাহরণ, সমস্ত কিছুই। বাক্যে বিশেষ করে সেই সেই সূত্রটা ভেবে ভেবে প্রয়োগ করলে কিছু কিছু, তাহলে বিশেষ বেশি করে মনে থাকবে। যখন গল্পের বইটি কিছু পড়া হবে তখন যেন সেটা মাথায় থাকে যে হ্যাঁ, এরকম করলে হয়, গল্পের বই কোথায় কোন বিভক্তি হয়েছে, কোথায় কি সন্ধি হয়েছে, সেটা কিন্তু ভেবে ভেবে পড়তে হবে। আমরা কি হয় পড়ে স্পিডে চলে যাই, কোথায় কি সন্ধি হয়েছে, কোথায় কি বিভক্তি, কোন সূত্রের দ্বারা কেন কি, অত কিছু বৃত্তান্ত ভাবি না। ওইটা একটু ভেবে ভেবে ওইটা উদ্দেশ্য নিয়েই পড়তে বসতে হবে, যে কোথায় কোন একটা গল্পেতে সেখানে কত সন্ধি আছে, কত বিভক্তি হয়েছে, কোন অর্থে কি বিভক্তি হয়েছে, এটা ভালো করে পড়তে হবে। এই ক্লাসের উদ্দেশ্য হচ্ছে এটাই, অন্তত পড়ার সময় কোথায় কি বিভক্তি হয়েছে। কারণ পড়ে অর্থ জানতে জানতে গেলে এটাই প্রথমত, যে সন্ধি বিচ্ছেদ সন্ধিচ্ছেদ জানতে হবে। সন্ধিচ্ছেদ না জানলে পদজ্ঞান ভালো করে হবে না, আর পদজ্ঞান যদি না হয় তাহলে অর্থজ্ঞান হবে না, অর্থজ্ঞান যদি না হয় তখন বাক্যার্থও ঠিকঠাক করে বোঝা যাবে না। তাই প্রথম হচ্ছে কি পদচ্ছেদ ভালো করে জানতে হবে, কোথায় কি পদ আছে। সন্ধি না জানলে পদচ্ছেদ করতেই পারবো না, এই জন্য সন্ধি। তারপরে কোথায় কি বিভক্তি আছে, এই জন্য কারক আর সমাস দুটাই। এরপর বিভক্তি হলে সেখানে কি অর্থ আছে, বিভক্তি কোন অর্থে হয়, তাহলে অর্থটা বুঝতে পারবো, তখন অর্থ জ্ঞান ভালো হবে। ঠিক আছে, তাহলে এখানে রাখছি আজ আমি। স্যার আমি অন্য কিছু প্রশ্ন করতে পারি কি? উম, হুম 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 হুম। যে যদি সন্ন্যান্ত করার সন্ন্যান্ত করে তুমান্ত করি, মানে ধরুন স্না ধাতু, স্নায়ের সন্ন্যান্তর হচ্ছে শিশ্নাস, তারপরে যখন তুমান্তা করছি তখন শিশ্নাসাতুম হবে না শিশ্নাস্তুম, কোনটা হয়? আচ্ছা, কিরকম হচ্ছে? আহ, শিস না শিশ্নাস সা, এরকম হয়। হ্যাঁ শিশ্নাস, তুম যদি করি, তুমান্তা যদি অবস্থার মাঝখানেরটা মূর্ধন্য স, শিশ্নাসটা দন্তস্ব, লাস্টেরটা দন্তস্ব। শিশ্নাষ্টুম হবে, শিশ্নাষ্টুম। সন্ধি করলে এখানে ও, শুদ্ধ হয়ে যাবে। কিন্তু স্যার শেষে তো মূর্ধন্য ষ ছিল না, শেষে তো মানে শিশ, তারপরে নাস সাকার ছিল, তো দন্তস্ব ছিল, তারপরে যদি তুমন্ত করি তাহলে আহ, তাহলে তাহলে মানে আমার প্রশ্নটা ছিল শিশ নাস তুম হবে, মানে সাটা হালান্ত থাকবে নাকি তুম যখন করবো সম্ভবত নাকি? এখানে না না, প্রশ্নটা কি? হ্যাঁ, প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে সান্নান্তটা তো ওই অ্যাপে, অষ্টাধ্যায়ী অ্যাপে দেখতে পেয়েছিলাম শিশ না সা এই অবধি। এবার সান্নান্তার যখন হুম তুমান্তা করছি তখন সাকারটা তো অকারান্ত ছিল, ওই
সন্ন্যান্তাতে, হুম। তারপর তুমন্তা হুম। করলে ওইটা সাটা হালান্ত হয়ে তুমন্তা হবে, নাকি শিস না সা হ্যাঁ, তুম ওখানে সম্ভবত এরকম হবে? কোনো সূত্র অল্লোপ না, হ্যাঁ, অতলোপ বা কোনো একটা সূত্র আছে। উম, হুম, সম্ভবত দেখতে হবে স্না ধাতু মানে অনিট। এখানে অকারের লোপ হচ্ছে, সেই অকারের লোপটা দেখতে হবে সূত্র দিয়ে। আচ্ছা ঠিক কোন সূত্র প্রবৃত্তি হচ্ছে না হচ্ছে না, ঠিক আছে। অকারের লোপ আচ্ছা। সম্ভবত হবে। দ্বিপরে শেষ না টুম। এবারে এখানে হুম, সকারের আবার যেহেতু সন প্রত্যয় সকার, হ্যাঁ, সনপ্রত্যয় হয়, ঠিক আছে? তাহলে তো তাহলে আর সেখানে তুমটা প্রত্যয় তো তুই থাকবে। আদেশ প্রত্যয় দেখতে হবে প্রয়োগটা, হ্যাঁ। আচ্ছা উম, ওখানে ওকারের লোপ হবে কিনা, সম্ভবত হবে। এরপরে এরকম প্রয়োগ আমি মানে প্রয়োগ তো ঠিকঠাক দেখিনি, বা হুম, অতটা প্রয়োগ সাধনও করিনি। আচ্ছা আচ্ছা সূত্র ঠিক। দেখে করতে হবে। হ্যাঁ, মানে এমনি নিয়মটা কি, মানে যা আছে ওটা ওই অকার লোপ হয় বলে আমরা তারপর খালি আহ, ইয়েটা করি, তাই তো, লাস্টে শয়ের অকারটা লোপ করে উম তারপরে তুমান্তাটা যোগ করি, তাই তো? হুম, হুম, হুম। ওকারটা লোপ হবে কিনা এবার দেখতে হবে সেখানে কি সূত্র আছে, এই সকল আচ্ছা দেখে করতে হবে। যেহেতু আমার দেখা নেই, তার জন্য এখন আমি ঠিকঠাক করে বলতে পারছি না। ঠিক আছে। দেখে বলবো তাহলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর আরেকটা স্যার, যদি আহ রিজান্তা করে তার সন্ন্যান্তা করতে হয়, মানে এরকম একটা বাক্য ছিল, মানে যারা আহ বিধবা বিবাহ প্রবর্তন করতে চাইছে, এইরকম একটা ছিল। তো আহ, প্রবৃত্ত এই ধাতুটা দেওয়া ছিল, তো সেইটার যখন আমি করছি, যেহেতু প্রবৃদ্ধ, হ্যাঁ প্রবৃদ্ধ, বৃত্ত, তাই তো? হ্যাঁ, তো হ্যাঁ। সেইটার নিজান্তা ওটা দেওয়া ছিল কি নিজান্তা করে সন্ন্যান্তা করতে হবে, তো উম, সেইটা কি করে হবে, সেইটা একটু রূপটা কি হবে সেটা জানার ছিল। সম্ভবত এরকম হবে, প্রবর্ত এই সাথে। মানে প্রবর্তয়িষু এইটা কি হবে? প্রবর্ত ইস্যু এটা হবে। আচ্ছা ঠিক আছে। কারণ আমি দশম গণিয়া যদি করি, সেই রকম করলে দশম কোণীয় না, করলে দশম সেখানে বেশি গণিয়া না, অসুবিধা মানে নেই। আহ, চতুর্থ গণের মতন যদি করি, তাহলে তো বিবার্তায়াতি এইরকম রূপটা আসছে। আহ, তো নিবার উম, বিবার্তায়াতি, এই বিবার্তায়াতিষু এই রূপটা পাচ্ছিলাম, তো সেটা কি ঠিক, নাকি আহ বিবর্ত বার্তাইষু ইস্যু, এইটা ঠিক, সেইটা আমার কনফিউশন হচ্ছিল। বিবর্ত ইস্যু এই এই রূপটা, তাই তো? হ্যাঁ, এইটা নাকি আহ আচ্ছা, এই ধাতুটা বার্তাইষু। দেখতে হবে। এই ধাতুটা কোন গণে আছে? নিজ প্রত্যয় বর্ততে, প্রবর্ততে, তাই তো? হ্যাঁ, প্রবর্তয়তি। প্রবর্ততে, হ্যাঁ এখানে এখানে এইটা তো এখানে তো আলাদা ধাতু সম্ভবত। এটা হচ্ছে আহ, অন্য গণীয় ধাতু সম্ভবত। বিবর্ত ইস্যু, প্রবর্ত মানে ইস্যু। ভৃত দেওয়া ছিল, ভৃত আর আচ্ছা। হুম, হুম, হুম। উপসর্গ ভৃত আচ্ছা, আচ্ছা, ধাতু। এখানে হ্যাঁ, বুঝতে পারছি, বুঝতে পারছি। দুটা তো একই, প্রবর্ত ইস্যু, বিবর্ত ইস্যু, এই দুটা রূপই হবে। আচ্ছা আচ্ছা হুম। এখানে হচ্ছে প্র উপসর্গ, এটা এখানে হচ্ছে বি উপসর্গ। বর্ত ইস্যু আচ্ছা তার সঙ্গে বি, এখানে প্র। আচ্ছা আচ্ছা। মানে দুটো যদি আহ নেই, ওই অ্যাপে দেখেছিলাম আমি, ভৃত এই ধাতুটার দুটো রূপ দেওয়া ছিল, হুম। বার্তায়িতু আর বিবার্তা দুটোই দেওয়া ছিল। তো যদি আমি আবার উপসর্গ লাগাই, তাহলে যেটা বিবার্তা ইস্যু, তার আগে আবার উপসর্গ লাগাতে পারবো, নাকি ওইটাই আর এখানে উপসর্গটা লাগাই প্রবর না? প্রবিবর্ত ইস্যু। হ্যাঁ, এইটা কি ঠিক? হ্যাঁ, হ্যাঁ, কেন ঠিক নয়? আচ্ছা ঠিক আছে।
এমনিতে কি প্রবর্তা ইস্যুটাই বেশি আহ প্রচলিত, তাই না? হ্যাঁ, এখানে এখানে শুধুমাত্র উপসর্গ আছে, এখানে বি এই দুটো উপসর্গ আছে। হুম। মানে এখানে প্রবর্ত ইস্যু বৃতু ধাতু যে অর্থ, সেই অর্থটাকে বিশেষিত করছে, আর এখানে বিবর্ত ইস্যু এখানে অর্থটা কিন্তু আলাদা হচ্ছে। প্রবর্ত ইস্যু বিবর্ত ইস্যু অর্থ দুটো কিন্তু আলাদা। এখানে বিবর্তন রূপ অর্থটাকে বিশেষিত করছে উপসর্গ। আচ্ছা। রূপ হয়, দুটো রূপই ঠিক, কিন্তু হচ্ছে অর্থগুলো আলাদা। প্রবর্ত ইস্যু মানে এখানে অর্থ আলাদা, বিবর্ত ইস্যু এখানে অর্থ আলাদা। আর প্রবিবর্ত ও ইস্যু সেখানেও বিবর্তন করা যে অর্থ তাকে বিশেষিত করছে। ও তার মানে কোনো কিছু চালু করার অর্থে যেটা এখানে বিধবা বিবাহ হুম। প্রবর্ত প্রবর্তন ইস্যু, করা, তাহলে তাহলে প্রবর্ত বিবর্তন ইস্যুটাই। বলতে আমরা যে বিবর্তন বাদ পড়ি, সেই হ্যাঁ বিবর্ত হ্যাঁ। ইস্যু, আচ্ছা, পরিবর্ত ঠিক ইস্যু, আছে। ঠিক আছে, প্রবর্ত ইস্যু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে তাহলে। আর সৃষ্ণা স্না ধাতু, সৃষ্ণা সতী এরকম রূপ হয়, তাই তো? দেখবো আমি এটা হ্যাঁ, তুমুন প্রত্যয় করে কি রূপ হয়, সাধন করে তখন বলবো। ঠিক আছে। আচ্ছা, আজ প্রেজেন্ট নেওয়া হয়নি। এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড। আচ্ছা, সুপর্ণা সেন আপনি আছেন নিশ্চয়ই। শ্রাবন্তী আদক আপনিও আছেন। আহ, জয়শ্রী ম্যাডাম আপনিও আছেন। শ্রেয়া ঘোষ ম্যাডাম আপনিও আছেন। আর কে আছে? ওই, আহ, পাপি স্যার দাস ম্যাডাম আপনিও আছেন। হ্যাঁ, আর 5 জন, তাই তো আজ? হ্যাঁ, আমার নাম স্যার আমি রাই, আমিও আছি। আচ্ছা আচ্ছা, আপনিও আগের দিন ছিলেন কি? হ্যাঁ স্যার, আগের দিনও ছিলাম। আচ্ছা, হ্যাঁ, আগের দিন প্রেজেন্ট আছে। ঠিক আছে, 6 জন তাহলে আজ উপস্থিত আছেন। মাঝে 5 নাম্বার, আচ্ছা, 5 নাম্বার মৌমিতা বাগজি ম্যাডাম, উনি আসছেন না আর? ঠিক আছে, তাহলে আজ এখানেই রাখছি।